নেহা আবার ফুচকা খেতে বেশ পছন্দ করে। নেহার দেখা দেখি আমার মেয়েও ফুচকা খাওয়া শিখে গেছে। ওর ফুচকা খাচ্ছে আর আমি কফি খাচ্ছি। আমরা যে টেবিলে বসে খাচ্ছি সেই টেবিলে 4টা চেয়ার দেওয়া আছে। আমার সামনের 2 চেয়ারে মিম আর নেহা বসে থেকে ফুচকা খাচ্ছে, আর আমার পাশের চেয়ারটা ফ্রি আছে। হঠাৎ মিম মামনি মামনি বলে চিৎকার করতে লাগলো। পিছনে ফিরে দেখি সামিয়া আসতেছে। আমি একবার সামিয়ার দিকে তাকিয়ে দেখে আবার চোখটা নামিয়ে কফি খাওয়ার দিকে গভীরভাবে মনোযোগ প্রদান করলাম, যাতে সামিয়া বুঝতে পারে আমি তাকে দেখিনি। মিম চেয়ার থেকে নেমে সামিয়ার কাছে গেল আর সামিয়া মিমকে কোলে তুলে নিল। সামিয়া আমার পাশে এসে দাঁড়াতেই নেহা বলল, আরে ভাবিজি, কেমন আছেন? আমি নেহার দিকে রক্তিম চোখে তাকালাম। নেহা ভয় ঢোক গিলতেছে। আলহামদুলিল্লাহ। ননদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাবি। সরি আপু। সামিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আর তুমি আমাকে ভাবি বলে ডাকতে পারো। নেহা তোর আরো কি ভাই আছে নাকি? কেন? এই যে ম্যাম তোকে ভাবি রাখতে বলতেছে যে, আর তোকে নন্দী বলতেছে। নেহার ভাইয়া তো নেহার সামনেই বসে আছে, তাই না ননদি? ভাবি। আমি মনে মনে বললাম, শালি তুই আমার বোনকেও হাত করে ফেলছিস। কি ব্যাপার মিস্টার, আমাকে বসতে বলবে না নাকি? আমি ধীরে ধীরে বললাম, আমার মতো চরিত্রহীন ছেলের পাশে আবার বসবেন? সাইদের কথাটা সামিয়ার কলিজার মধ্যে তীরের মতো ঢুকলো। কিন্তু সামিয়া ভাবতেছে, তুমি আমাকে যতই অবহেলা করো আর কথা শোনাও, তবুও আমি তোমার পাশেই থাকবো, তোমাকে আবার আমার করবই। সামিয়া মুখটা কালো করে আমার পাশে বসলো। মিম এখনো সামিয়ার কোলে আছে। সামিয়া টেবিল থেকে ফুচকার প্লেটটা হাতে নিয়ে মিমকে তুলে খাওয়াতে লাগতো। আমি মিমের খাওয়া দেখতেছি। আমাকে তাকিয়ে থাকতে দেখে মিম বলল, বাবাই তুমি খাবে? না আম্মু তুমি খাও। সামিয়া তুলে মিমির মুখে দিচ্ছে আর মিম খাচ্ছে। মনে হচ্ছে মা তার মেয়েকে তুলে খাওয়াচ্ছে। হঠাৎ মিম বলল, বাবাই আজকে মামুনি বাড়িতে নিয়ে যাবো? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমার মেয়ে যে আমাকে এরকম পরিস্থিতিতে ফেলবে তা কে জানে। না আম্মু, আমি এখন যাব না, পরে একেবারে যাব তোমার বাবাই বাসায়। ওই আশায় বসে থাকো। আচ্ছা তো মামুনি। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে ফুচকার দোকান থেকে বের হয়ে বাইকের কাছে আসলাম। সামিয়া মিমকে অনেকগুলো চকলেট কিনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে নেহার কাছে দিয়ে আমার কাছে এসে বলল, কালকে কলেজে তাড়াতাড়ি এসো, কাজ আছে। বলেই চলে গেল। আমি ওনাদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। রাতে মিমকে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আব্বুর কবরে যেয়ে দোয়া করে চলে আসলাম। 8টার দিকে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছি। হঠাৎ ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি সিফাত ফোন দিয়েছে। আমি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। কিছু বলবি কি? শাহিদ, তুই এখনই রাজশাহীতে চলে আয়। কেন? আন্টি মানে তোর আম্মু খুব অসুস্থ, মেডিকেলে ভর্তি করানো হয়েছে। আমার আম্মুর যদি কিছু হয় তাহলে আমি কি করে বেঁচে থাকবো? আচ্ছা যাব, কিন্তু আমি নার্সের বেশে যাব। তুই সেই ব্যবস্থা কর। ঠিক আছে, তুই আয়। ফোনটা কেটে দিয়ে রুম থেকে বের হয়ে দেখি নেহা আর মিম রেডি হয়ে সোফায় বসে আছে। আমি নেহার কাছে গিয়ে বললাম, নেহা আমি আজকে কলেজে যাব না, চল তোদের নামিয়ে দিয়ে আসি। কেন, কোথাও যাবে নাকি? একটু কাজ আছে, একটু বাইরে যাব। আচ্ছা। বাবাই তোটাই যাবে? একটু বাইরে যাব আম্মু। তুমি তোমার আন্নির সাথে থাকবে আর আমি আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। আচ্ছা? আচ্ছা তো বাবাই। আমি বাইকে করে নেহা আর মিমকে কলেজে নিয়ে যাই। নামিয়ে দিয়ে বললাম, তোদের ছুটির সময় ড্রাইভার আঙ্কেলকে ফোন করে আসতে বলিস, আর তোরা যেন একাই বাসায় যাস না। ঠিক আছে ভাইয়া, তুমি কখন আসবে? সন্ধ্যায় বা রাতে। আচ্ছা, সাবধানে যেও। এরপরে ইকবাল রিয়াদের সঙ্গে দেখা করে বাসায় আসলাম। আজকে সাকিব কলেজে আসেনি। বাসায় এসে বাইকটা রেখে দারোয়ান চাচাকে বলে বের হলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে অনলাইনে টিকিট কেটেছিলাম। বাসে উঠে বসতেই মনে পড়লো আজ থেকে 3 বছর আগের কথা। কতদিন পরে আর নিজের শহরে যাচ্ছি। বাসের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এটা একটা আমার বাজে অভ্যাস। ওইদিকে নেহা, আজকে তোমার ভাইয়া আসেনি? না ভাবি,
ভাইয়ার কি যেন কাজ আছে, তাই একটু বাইরে গিয়েছে। ও শয়তান, আজকে একটু তাড়াতাড়ি কলেজে আসতে বলেছিলাম আর তিনি কাজে গেছেন। ভাবতে কি আর পাচ্ছি না। ভাবি মন খারাপ করো না, চলে আসবে। এক্ষুনি এই অবস্থা, বিয়ের পর না জানি। সামিয়া লজ্জায় মাথা মুখে একটা মুচকি হেসে বলল, পাজি মেয়ে কোথাকার। মামনি আম্মা তোতে ওকে আম্মু চলো, তোমাকে আরো চকলেট নিয়ে দিই। মামনি চলো। এরপর নেহা, সামিয়া আর মিম ক্যান্টিনে গেল। দীর্ঘ সফর করে চলে আসলাম সেই অবিশ্বাসীদের শহরে। বাস থেকে নেমে সিফাতকে ফোন দিলাম, আমি এসেছি, তুই কোথায়? 2-1 মিনিট দাঁড়া। ঠিক আছে। একটু পরেই সিফাত আসলো, আমাকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম। প্রায় 3 বছর পরে সিফাতের সঙ্গে দেখা। অনেক চেঞ্জ হয়েছে, তবে রাফির কয়েকবার ঢাকায় গিয়েছিল আর সেখানে তার সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল। ভালো মন্দ জিজ্ঞেস করার পর সিফাত আমাকে মেডিকেল একটি ডাক্তারের কেবিনে নিয়ে গেল। তবে যাওয়ার সময় আমার মুখে মাস্ক ছিল, ফলে যারা আমাকে দেখেছে তারা চিনতে পারেনি। ডাক্তারের কেবিনে গিয়ে দেখি আমার কয়েক বছরের এক বড় ভাই মাহফুজ বসে আছে। তবে সে 3 বছর আগে মেডিকেলের স্টুডেন্ট ছিল, তাহলে সে এখন ডাক্তার। তবে তার সাথে আমাদের ফ্রেন্ডলি ভাবটাই বেশি ছিল। যাকে আমাকে দেখে মাহফুজ ভাই জড়িয়ে ধরলেন, আমিও জড়িয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ কথা বলার পর সিফাত আমাকে নার্সের ড্রেস দিল আর আমি সেগুলো পরে নিলাম। সবকিছু চেঞ্জ করে একেবারে ক্ষণিকের নার্স হয়ে গেলাম। পরে মাহফুজ ভাই, সিফাত আর আমি কেবিন থেকে বের হয়ে হাঁটতে লাগলাম আম্মুর কেবিনের উদ্দেশ্যে। আম্মুর কেবিনের সামনে গিয়ে দেখি আমজাদ চৌধুরী বিপরীতমুখী হয়ে ফোনে কারোর সাথে যেন কথা বলতেছে, তবে বুঝতে পারিনি, কিন্তু কথা শুনে বুঝতে পারলাম এইটা আমজাদ চৌধুরী। আম্মুর কেবিনের ভিতরে পা বাড়ালাম, বুকের ভিতর ধুকপুক ধুকপুক করতেছে। অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে কেবিনের ভিতরে ঢুকলাম। কেবিনের ভিতরে ঢুকে যা দেখলাম, তাতে আমার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হয়ে হচ্ছে আর চোখ দুটি অন্ধকার হয়ে আসতেছে। আমি কাকে দেখতেছি? আমার আম্মুকে চিনাই যাচ্ছে না। চেহারাটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। চোখের নিচে কালো দাগ পড়েছে, হয়তোবা আমার জন্য কান্না করতে করতে চোখের নিচে এমন দাগ পড়েছে। বেডের সঙ্গে লেপটি শুয়ে আছে। আম্মুর এক পাশে ভাইয়া আর অন্য পাশে ভাবি বসে আছে। ভাবির কোলে একটা ছেলে সন্তান, মনে হয় এটা তাদের ছেলে। মাহফুজ ভাই আম্মুকে চেক আপ করার জন্য আম্মুর কাছে গেলেন। ভাইয়া আর ভাবিকে উদ্দেশ্য করে বললেন, সাইম ভাই, আপনি আর ভাবে একটু বাইরে যান, রোগীর চেক আপ করবো তো, আপনারা বাইরে গেলে ভালো হতো। আচ্ছা ভাই, ঠিক আছে, যাচ্ছি। ভাইয়া আর ভাবি কেবিন থেকে বের হয়ে গেল। তবে যাওয়ার সময় ভাইয়া আমার দিকে কয়েকবার সন্দেহের চোখে তাকালো। ভাইয়া আর ভাবি যাওয়ার পরে আমি দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে আসলাম, কারণ হলো যাতে সবাই বুঝতে পারে আমি একজন নার্স। আর দরজা লাগানোর মাধ্যমে নার্সের কাছে প্রকাশ করলাম। আম্মুর মাথার কাছে গিয়ে বললাম, আম্মু এতক্ষণ ঘুমিয়েছিল। আমি আম্মুর কপালে হাত বুলিয়ে দিতেই আম্মু জেগে গেল। আম্মু চোখ খুলেই বলতে লাগলো, বাবা শাহিদ, কই তুই? একবার আমার কাছে আয়। এসে আম্মু বলে ডাক। কোথায় গেলি তুই? আম্মু এসব বলতেছে আর চোখ দিয়ে পানি ফেলতেছে। আমিও নীরবে কান্না করতেছি। আম্মু চোখ বন্ধ করে আবার বলতে লাগলো, শাহিদ বাবা, আমি আর বাঁচবো না বাবা। কোথায় আছিস? একবার আমার কোলে আয় বাবা। এই তোরা কোথায় আছিস? আমার শাহিদ আমার কোলে এনে দে। হঠাৎ আম্মু কথা বলা বন্ধ করে দিল কেন? মাহফুজ ভাই দেখে বলল সেন্সলেস হয়ে গেছে। এরপরে আমি আম্মুকে একবার দেখে আবার মাহফুজ ভাইয়ের সিফাতের সাথে মাহফুজ ভাইয়ের কেবিনে আসলাম। কেবিনে এসে সোফায় ধাপাস করে বসে পড়লাম। এমন পরিস্থিতিতে কেমন করে আমার আম্মুকে রেখে চলে যাব? চোখের সামনে আমার জন্মদাত্রীর এমন অবস্থা কেমন করে সহ্য করি? আমি তো আর কিছুই করতে পারবো না, সেই অধিকার আমার নেই। দূর থেকেই আমার কেঁদে কেঁদে বালিশ ভিজাতে হবে। আমি মাহফুজ ভাইয়াকে বললাম, ভাইয়া, আমার আম্মুর অবস্থা এখন কেমন? আসলে সাহিদ ভাই, তোমার আম্মুর অবস্থা বেশ খারাপ। তুমি এখানে চলে এসো, বলা তো যায় না কখন কি হয়। আর তোমার আম্মুর এই অবস্থা শুধু তোমার জন্য চিন্তা করে। তাই বলি কি ভাই, তুমি আবার তোমার মায়ের কোলে ফিরে এসো। হ্যাঁ শাহিদ, তুই ফিরে আয়। দেখলি তো আজকে আন্টি তোর জন্য কেমন আচরণ করলো। শুধু আজকে নয়, আন্টিকে হাসপাতালে ভর্তি করানোর পরে প্রতিদিন আমি দেখতে আসতাম, আর প্রতিদিনই আন্টি তোর জন্য কান্না করতো। প্লিজ ভাই, সবকিছু ভুলে আবার ফিরে আয়। মানুষের তো ভুল হতেই পারে। প্লিজ ভাই, তুই চলে আয়। আমি আর কি বলবো, আমারও তো মন চায় মায়ের কাছে ফিরে এসে সেই ছোট্টবেলার মতো
মায়ের কোলে মাথা রেখে শুয়ে থেকে রাখাল ছেলের পিঠা গাছের গল্প শুনতে, সেই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের গল্প শুনতে, কোলে শুয়ে থেকে চাঁদের সাথে গল্প করতে, মায়ের হাতে ভাত তুলে খাইতে, কিন্তু এক অজানা শক্তি এসে বাধা দিচ্ছে। এদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আবার আম্মুর কেবিনে গেলাম। কেবিনে ঢুকে দেখি ভাবি আম্মুর পাশে বসে আছে। আমি প্রেশার চেক করার বাহানায় আম্মুকে দেখে হাসপাতাল থেকে বাইরে আসলাম। বাইরে এসে সিফাতকে বলে বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাসে উঠে সিটে বসতে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে। কেটে দিয়ে আমি ফোন দিলাম। নেহা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম, বাসে উঠেছি। ও, কখন তুমি বাসায় পৌঁছাবে? কোথায়? মিম কোথায় আছে? আমার সঙ্গী আছে, কথা বলবে? দে। আসসালামু আলাইকুম বাবা, কোথায় আছো? বাসে উঠেছি আম্মু, তুমি কি করতেছ? আমি মামুনি তো একটু আছি। কি, তোমার মামুনি আমার বাসায় কেন? তখন সামিয়া বলল, আমি থাকবো না তো কে থাকবে? আপনি আমার বাসায় কেন? তারপরে আবার আমার অনুমতি না নিয়ে, আর এসবের মানে কি? বারে, আমি আমার হবু স্বামীর বাসায় থাকবো, এতে আবার কারো অনুমতি লাগবে? আর এসবের মানে তুমি ভালো করে জানো। দেখুন, এসব বাদ দিন, এসবের আর আশা করেন না, হয়তো আপনারাই ভালো হবে। বলেই ফোনটা কেটে দিলাম। কথা বলার আর ইচ্ছে নাই। একটু পরে বাস ছেড়ে দিল। বাস তার আপন গতিতে চলতেছে, আর আমি বাইরের দিকে তাকিয়ে আছি। ভাবতেছি আম্মু আমাকে ছাড়া থাকবে কি করে? আম্মুর যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা, আমি কি ফিরে আসবো? আবার কি তৈরি হবে তাদের সাথে আমার আজ থেকে 3 বছর আগের সেই সম্পর্ক? তাদের হলেও আমার কিন্তু হবে না। তাদের প্রতি সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা, তবে আম্মুর প্রতি আমার সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা একই থাকবে। বরং তার থেকে বেশি আম্মুর প্রতি আমার ভালোবাসাটা বৃদ্ধি পেয়েছে। কারণ একটা মা তার ছেলেকে কতটা পরিমাণ ভালোবাসে সব সময় কথা বলবে। তার চিন্তায় নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। সব মায়েরাই মনে হয় এমনই হয়। হে আল্লাহ, আপনি আমার আম্মুকে সুস্থতা দান করুন। ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম ফোনের রিংটোনের আওয়াজে। পকেট থেকে ফোন বের করে দেখি রাফি ফোন দিয়েছে। আমি রিসিভ করলাম। হ্যালো শাহিদ, তুই নাকি রাজশাহীতে এসেছিস? তুই কখন ফিরবি? রাফি তার বাবার এক কাজের জন্য সাথে সিলেট গেছে, যা আমাকে সিফাত বলল। আজকে রাতে বের হব। ও, তুই আজকে না হয় আমাদের বাসায় যা, আমি আসতেছি তো। আরে না, আমি বাসে উঠেছি, ঢাকায় যাব। আচ্ছা, ভালোভাবে যাস। ঠিক আছে। ফোন রেখে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছু সময় ধরে ঘুমালাম। বাসের হেল্পার ডাকে ঘুম ভাঙলো। বাস থেকে নেমে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বললাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা 7টা বাজে। তার মানে মাগরিবের আজান হয়ে গেছে। হায় হায় আল্লাহ, আপনি আমাকে এত ঘুম কোথা থেকে দিয়েছেন? পাশের একটা মসজিদ যেয়ে নামাজ পড়ে বের হয়ে আসলাম। একটা দোকানে গিয়ে আমার মেয়ের জন্য 1 বক্স চকলেট আর নেহার জন্য 1 প্লেট ফুচকা কিনলাম। একটু পরে ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে আসতেন। গাড়িতে উঠে বসে পড়লাম। প্রায় 20 মিনিট পর বাসায় এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতেই নেহা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে ফুচকা আর চকলেটের বক্স আমার রুমে নিয়ে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আমার মেয়ে আমার রুমে কি যেন খুঁজতেছে। আমি ওকে কোলে তুলে নিয়ে বললাম, কি হয়েছে আমার আম্মুটা, কি খুঁজতেছ? আমার চকলেট তুই? আমি আমার মেয়েকে তার জন্য আনা চকলেট বক্সটা দিলাম। এটা পেয়ে তো সে খুশিতে লাফাতে শুরু করেছে। আমি ফুচকার প্যাকেটটা নেহাকে দিয়ে দিলাম। নেহাও ফুচকা পেয়ে খুশিতে লাফালাফি করতে লাগলো। ওদের এই হাসি খুশি রাখতে পেরে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সুখী মনে হচ্ছে। যাকগে, হাসি খুশির মাধ্যমে কেটে গেল রাতটা। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজ শেষে সামিয়ার অফিসে গেলাম। সেখানেও নিত্যদিনের ন্যায় একই কথা। ওদেরকে নিয়ে বাসায় আসলাম। এভাবেই কেটে গেল 2 দিন। আজকে প্রিন্সিপাল স্যার বলেছেন আগামীকাল সকাল 7টায় ট্যুরে যাওয়ার জন্য বাস ছেড়ে দিবে। সবাইকে কলেজের ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। আর মিমের যাওয়া নিয়ে কোনো প্রকার ঝামেলা হয়নি, বরং সবাই খুশি হয়েছে। এরকম একটা কিউটি বাচ্চা প্লাস ফ্রেন্ডের মেয়ে তাদের সাথে যাচ্ছে, ভাবা যায়? বলতে গেলে এটা তাদের ভাগ্য। আজকে বিকালে ঘুম থেকে উঠতেই নেহা বায়না ধরলো আমাকে নিয়ে শপিং মলে যাবে। আমিও আর না বললাম না, কারণ কালকে এক জায়গায় যাবে, কিছু এত কেনাকাটা প্রয়োজন। তাছাড়া আমারও কিছু কেনাকাটা করার ছিল। সন্ধ্যার আগে আমি, মিম আর নেহা এই 3 জন গাড়ি নিয়ে শপিং মলে গেলাম। আসলে শপিং করতে যাওয়ার সময় বাইক নিয়ে যেতে আমাকে ভালো লাগে না। একাই গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু একসাথে 2-3 জন গেলে সমস্যা। একে তো কয়েক খালি ব্যাগ, তার উপর আবার আসতে রাতে হবে বা হাওয়াটাই স্বাভাবিক।
গাড়ি পার্কে রেখে মিমকে করে নিয়ে নেহার হাত ধরে শপিং মলে গেলাম। প্রথমে লেডিস সাইডে গেলাম। ওমা, সেখানে গিয়ে দেখি আমার এক্স ইংলিশ আমার কিউটির মামুনি দাঁড়িয়ে আছে। ওহ, তাহলে নেহা ওকে আমাদের আসার কথা বলেছে। এরপরে ম্যামকে নিয়ে দোকানের ভিতরে ঢুকলাম। নেহা আর সামিয়া তাদের শপিং করতে ব্যস্ত। আমি আর তাদের মেয়ে অসহায়ের মতো তাদের শপিং করা দেখতেছি। একটু পরে সামিয়া সেলসম্যানকে মিমের জন্য কিছু পোশাক দেখাতে বলল। আমি নেহাকে বললাম, আপু তোর ফোনটা একটু দে তো। নেহা আমাকে ওর ফোনটা বের করে দিল। দেখি ফোনটা বেশ পুরনো হয়ে গেছে, আজ থেকে 1 বছর আগে এইটা ওকে দিয়েছিলাম। আজকে আবার একটা নিয়ে দিব। চলে গেলাম শাওমির শোরুমে। সেখান থেকে নিজ মডেলের একটা ফোন কিনে লুকিয়ে নিয়ে গিয়ে গাড়িতে রাখলাম সারপ্রাইজ দিব বলে। ও নেহার মোবাইল ফোন যে জন্য নিলাম সেটা তো করাই হলো না। কল লিস্টে যে দেখি ভাবি নামে সেভ করা, একটা নাম্বারে বেশি কথা হয়। নাম্বারটা দেখে তো বেশ হওয়ার মতো অবস্থা, কেননা আমার এই নাম্বারটা হলো আমার এক্সের। তার মানে নেহাই সামিয়াকে সবকিছু বলে। দাঁড়া দেখাচ্ছি মজা। সুন্দর করে এক্স এর নাম্বারটা ব্লক লিস্টে রাখলাম। কাজ শেষে চলে আসলাম তাদের কাছে। ওদের এখনো শপিং করা শেষ হয়নি। নেহাকে ওর ফোন দিয়ে দিলাম। আমি আমার প্রয়োজনীয় কিছু কাপড় কিনলাম। ওদেরকে নিয়ে একটা জুয়েলারিতে গেলাম। সেখানে গিয়ে একটি নেকলেস আমার নজর আটকে গেল। আমি হেল্প বয়কে এটা প্যাক করে দিতে বললাম। আমি যখন নেকলেসটা প্যাক করে দিতে বলেছিলাম তখন সামিয়া আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসতেছে। সে মনে করেছে এটি আমি তার জন্য কিনেছি। এবার দেখো মজা কেমন লাগে। নেহাকে বললাম, নেহা এই নেকলেসটা ভালোভাবে রাখিস তো, এইটা মিমকে গিফট করব। সাইদের কথা শুনে সামিয়ার ভিতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। তবুও সবকিছু নীরবে সহ্য করে নিল। এত কিছু করার পরেও যদি তাকে সাইদকে হারাতে হয়, তখন আমি নেহাকে বললাম, আরে আমাদের ক্লাসের চিনিস না, কয়েকদিন আগে আমাকে প্রপোজ করেছিল। আমি কয়েকদিন সময় চেয়েছিলাম। এখন ভেবেছি ট্যুরে যেয়ে এই নেকলেস দিয়ে আমি আবার প্রপোজ করব। সাইদের কথায় নেহা অবাক হয়ে গেল। নেহা ভাবতেও পারেনি তার ভাই অন্য একজনকে ভালোবাসে। সামিয়া আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে শপিং মল থেকে বেরিয়ে হয়ে গেল। আমি অবাক হলাম, কি ব্যাপার, এইটুকু কখনো সামিয়া এত হার্ট হবে তা ভাবতেই পারেনি। হলে হবে, আমার কি, কেবল তো শুরু। নেহা আর মিমিকে নিয়ে বাসায় আসলাম। বাসায় পৌঁছে ঘড়িতে দেখে রাত 9টা বেজে গেছে। ভেবেছিলাম কোনো রেস্টুরেন্টে ডিনার করে আসবো, কিন্তু তা আর হলো না। রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইলের বক্সটা নিয়ে নেহার রুমে গেলাম। তবে একটা জিনিস ভাবাচ্ছে, গাড়িতে ওঠার পর থেকে বাসায় আসা অবধি নেহা আমার সাথে একটা কথাও বলেনি। মিমি গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। ওকে কোলে করে নিয়ে এসে আমার বিছানায় শুয়ে দিলাম। নেহার রুমে গিয়ে দেখি নেহা শুয়ে আছে। আমি নেহাকে ডাক দিলাম, আপু তোর কি শরীর খারাপ? আমার কথা শুনে নেহা উঠে বসে পড়ল। না ভাইয়া, ঠিক আছি। তাহলে? এমনি শুয়ে আছি। ও, এই নে এটা। ফোনের বক্সটা ওর দিকে এগিয়ে দিয়ে, তোর জন্য। কি আছে এখানে? মোবাইল ফোন। আচ্ছা, রেখে দাও। নেহার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। নেহাকে বললাম, কি হয়েছে আপু তোর? ভাইয়া, তুমি কি সত্যি মিমিকে ভালোবাসো? ও, এতক্ষণে বুঝতে পারলাম এই ব্যাপার। হায় রে ভাবি পাগল যে। কেন? এমনি বলতেছি। না জানার ভান করে আমি মুচকি হেসে বললাম, সেটা পরে বুঝতে পারবি, চল ডিনার করবি। আমি খাবো না, তুমি খাও। সেটা বললে হবে না, তুইও চল আমার সাথে। শেষে আমার জোরাজোরিতে ডিনার করার জন্য রাজি হলো। অতঃপর 2 ভাই বোন মিলে ডিনার করে যে যার রুমে গেলাম। আমি রুমে এসে আমার এবং আমার মেয়ের 3 দিনের প্রয়োজনীয় ড্রেসগুলো লাগেজে ভরে নিলাম। নেহা ডিনার করে রুমে এসে সামিয়াকে ফোন দিল। হ্যালো ভাবি, কি করতেছো? এই তো বসে আছি। তুমি? ডিনার করে রুমে আসলাম। ভালো। তোমার কণ্ঠ এমন লাগতেছে কেন? কান্না করতেছো? কি করবো বলো, তার জন্য এত কিছু করলাম, সে আছে অন্য কারো। ভাবি, তোমার ভেঙে পড়লে চলবে না। ভাইয়া হয়তো তোমাকে হার্ট করার জন্য কথা বলেছে। তাছাড়া আমি ভাইয়াকে চিনি, কোনোদিন তোমার কাছে কোনো কথা লুকায়নি। মিমি যদি সত্যি প্রপোজ করতো তাহলে আমাকে আগেই বলতো, বুঝেছো? তুমি লেগে থাকো। ঠিক আছে, পরে কথা হবে। নেহার কথা শুনে সামিয়া কিছুটা শান্তি পেল। ফজরে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নেহা আর মিমকে ডেকে তুললাম। মিমকে ফ্রেশ করে নিয়ে ডাইনিং টেবিলে আসলাম। নেহা এখনো ডাইনিং টেবিলে আসেনি। একটু পরে নেহা আসলো। গতকাল বুয়াকে কিছু খাবার রান্না করে ফ্রিজে রেখে দিতে বলেছিলাম। 3 জন একসাথে নাস্তা করে রুমে এসে ড্রেস আপ করে বের হয়ে গাড়িতে এসে বসলাম। এরপরে ড্রাইভার আঙ্কেল আমাদের কলেজে নিয়ে গিয়ে নামিয়ে দিলেন। কলেজে পৌঁছে ঘড়িতে দেখি 6টা 30 মিনিট বেজেছে।
নেহার ফ্রেন্ডের কাছে গেল। আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুদের কাছে যেতে প্রিন্সিপাল স্যার সকলকে গাড়িতে ওঠার জন্য বললেন। সিট লটারির মাধ্যমে নির্ধারিত করা হয়েছে। একটু পরে সামিয়া এসে আমার কাছ থেকে মিমকে নিয়ে গেল। মিমকে নিয়ে যাওয়ার পরেই ইকোনমিক্স স্যার এসে আমাকে বললেন, এই লিস্ট নিয়ে সকল বাসে যেয়ে দেখো তো সবাই ঠিক মতো উঠেছে কিনা। ঠিক আছে স্যার। এরপরে সকলের বাসে যেয়ে দেখে আসলাম সবই ঠিকঠাক বসেছে। মোট 5টি বাস যাচ্ছে আমাদের কলেজ থেকে। কয়েক বছর পর আমাদের কলেজ থেকে ট্যুরে যাচ্ছে, এই জন্য স্টুডেন্টদের যাওয়ার আগ্রহটা বেশি। যাকে আমি আমাদের ডিপার্টমেন্টের জন্য যে বাস ফিক্সড করা হয়েছে সেটাই গেলাম। ওমা, গাড়িতে উঠে দেখি আমার বন্ধুরা সহ সবাই নিজ নিজ সিটে বসে পড়েছে। সব সিট পূর্ণ হয়ে গেছে। আমার পকেট থেকে টিকিটের কার্ডটা বের করে দেখি 36 নাম্বার সিটটা আমার। 36 নাম্বার সিটে যেহেতু আমি অবাক, কারণ আমার পাশের সিটে বসে আছে মিমি, যার কথা আমি গতকাল শপিং মলে বলেছিলাম। আমার পাশের সারির 2 সিট পিছনে সামিয়া এবং আইসিটি বিভাগের ম্যাম বসেছিলেন, তবে আমাদের কথা ওরা ওদের সিট থেকে শুনতে পাবে না। মিম সামিয়ার কোলে বসেছিল আর নেহা অন্য বাসে ছিল। আমি সিটে বসতে মিম আমাকে দেখতে পেল। আমাকে দেখেই বলল, বাবাই আমার টয়লেট যেতে যাব। ঠিক আছে আম্মু, এসো। মিমকে আমি আমার কাছে নিয়ে এসে সিটে বসে পড়লাম। জানালার পাশে আমি বসেছি আর আমার পাশে মিমি বসেছে। মিমকে কোলে নিয়ে তা আদর করতেছে। আগে ক্লাসে নিয়ে যাওয়ার কারণে সকলেই মিমকে চেনে, কিন্তু মিম সবাইকে চেনে না। তেমন মিমির ক্ষেত্রেও হয়েছে। মিমকে চেনে, কিন্তু মিম মিমিকে চেনে না, মানে তেমন পরিচিত নয়। এইটা তোমার মামুনি হয় আম্মু, আজ থেকে মামুনি বলে ডাকবা। ঠিক আছে বাবাই, মামুনি আমার জন্য টয়লেট এনেছো? এই নাও আম্মু। মিমির কাছ থেকে আমার কাছে এসে বলল। মিমি ওর ব্যাগ থেকে চকলেট বের করে দিল, মনে হয় চকলেট নিয়েই এসেছিল। সামিয়ার দিকে তাকিয়ে দেখি সামিয়া আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ওকে রাগানোর জন্য মিমির সাথে কথা বলতে লাগলাম। আচ্ছা মিমি, তুমি এত সুন্দর কেন? তোমার সেই কাজল কালো চোখ, সেই আপেলের মতো গল, সেই পাগল করা হাসি, সব মিলিয়ে মনে হয় যেন স্বর্গের কোনো রমণী নেমে এসছে। মিমি মাথা নিচু করে লজ্জা মাখা হাসি দিয়ে বলল, ধ্যাত, কি যে বলো না। আমি আরেকটু পাম দিয়ে বললাম, সত্যি আমি তোমার রূপের কোনো তুলনা হয় না। তবে যাই বলো না কেন, তোমার মতো সুন্দরী আমাদের কলেজে নেই। মিমি খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি, মন তো চাচ্ছে তোমাকে আমার মেয়ের আম্মু বানিয়ে ফেলি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ফুসতেছে। যাক, তাহলে ঔষধ কাজে লেগেছে। রাগে ওর নাক কান লাল হয়ে গেছে। এটা সামিয়ার একটা অভ্যাস। মিমি মুচকে এসে বলল, না করেছে কি, বানিয়ে ফেলো। ও মা, এমনি বলে কি? আমি ওর দ্বারা আমার এক্সকে রাগাতে চাচ্ছি, আর সে বলতেছে তাকে আমার মেয়ের আম্মু বানাতে। আমি মিমিকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি আমার পরিবারের সাথে কথা বলে দেখি, জানো কেমন? ঠিক আছে জানু। বলেই আমার গালে কিস করে বসলো। হায় আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? সামিয়া আর এসব সহ্য করতে না পেরে তার সেট থেকে উঠে আমাদের কাছে এসে মিমিকে বলল। এই নে, এখানে কি চুমাচুমি করতে এসেছো? মিমি ভয় ঢোক গিলতে গিলতে বলল, না মানে ম্যাম। কি মানে করতেছো? আমার সিটে যেয়ে বসে যাও। কেন ম্যাম? আবার কথা বলো। আমি যা বলতেছি তাই হবে, যা বলতেছি। আর যেন কখনো তোমাকে সাইদের সাথে না দেখি। কি আর করার, মিমি মন খারাপ করে সামিয়ার সিটে যেয়ে বসলো। সামিয়া আমার পাশে বসলো আর আমি মনের আনন্দে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। মনে হচ্ছে আমি কিছুই জানি না। বিড়বিড় করে বলতেছে, শয়তান ছেলে বলে কি ওই মিম পেতনি ছাড়া নাকি কলেজের অন্য কেউ সুন্দর নয়। তাহলে এতদিন আমার সাথে ছিলে কেন? এতদিন যখন আমার সঙ্গে রিলেশন করেছিলি তখন তো এত সুন্দর করে আমাকে বলিসনি যে তোমার গালগুলো আপেলের মতো সুন্দর, কাজল কালো চোখগুলো বেশি সুন্দর। আর আজকে একটা পেতনিকে পেয়ে আমাকে ভুলে গেছিস। বলে কি তাকে আবার প্রপোজ করবে। দাঁড়া, তোকে প্রপোজ আমি করাচ্ছি। সামিয়া যা যা বলতেছে সবকিছু আমি শুনতে পাচ্ছি, কারণ গানটা তখন আমি বন্ধ করে দিয়েছি। সামিয়াকে বললাম, ম্যাম কিছু বলতেছেন? সামিয়া আমার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে বলল, আচ্ছা সে সত্যি কি আমি তোমার অযোগ্য হয়ে গেছি? এসব বলতেছেন কেন? আর মিমিকে উঠে দিয়ে আপনি এখানে বসলেন কেন? সামিয়া রেগে গিয়ে আমার কলার ধরে বলল, আর কোনোদিন যদি আমার নাম ছাড়া অন্য কোনো মেয়ের নাম মুখে নিয়েছিস তাহলে তোকে শেষ করে দিব, আমিও শেষ হয়ে যাব। আমি শান্তশিষ্ট ভাবে সামিয়ার হাতটা আমার কলার থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, আমাকে তো সেদিনই মেরে ফেলেছেন, যেদিন মিথ্যা দোষের জন্য, মিথ্যা ষড়যন্ত্রের জন্য
আমাকে চরিত্রহীন নামক উপাধিটা দিয়েছেন, এখন আবার নতুন করে মেরে ফেলার কি আছে? অযথা আমার মতো চরিত্রহীন ছেলের লাইফে নিজেকে জড়িয়ে নিজের লাইফটা শেষ করে দিয়েন না। আমার কথা শুনে সামিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমার হাত দুটো ধরে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? এখন রাগ করে আছে আমার উপরে। আমি হাত দুটো ছাড়িয়ে নিয়ে আমার বুকের উপর হাত দুটি বেঁধে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কারো প্রতি আমার কোনো রাগ নেই, আর ক্ষমা সে তো অনেক আগেই করেছে, নতুন করে আবার করার কি আছে? তাহলে আমার সাথে এমন করতেছো কেন? দেখুন, এখন এসব বলতে চাচ্ছি না। আমি হাত দুটি ছাড়িয়ে নিয়ে আমার বুকের উপর হাত দুটি বেঁধে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কারো প্রতি আমার কোনো রাগ নাই, আর ক্ষমা সে তো অনেক আগে করেছে, নতুন করে আবার করার কি আছে? দেখুন, এখন এসব বলতে চাচ্ছি না। সামিয়া আর কিছু না বলে গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে নীরবে চোখ দিয়ে পানি ফেলতেছে। মিম ঘুমিয়ে গেছে। আমি মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার মেয়েটা একেবারে আমার মতোই ঘুম পাগলি। আমিও সিটে মাথা লাগিয়ে দিলাম। হঠাৎ মনে পড়লো আজকে তো মাহফুজ ভাইয়ের সঙ্গে কথা বলা হয়নি, আর আপনাদের তো বলা হয়নি গতকাল দুপুরের পর থেকেই করা মেডিসিনের জন্য আম্মু বেশ সুস্থ হয়ে উঠেছে। তবে আমার কথা ভাবলেই কান্না করে দেয়। মাহফুজ ভাইয়াকে ফোন দিলাম, প্রথমবার রিসিভ করলো না, আবার দিলাম, এইবার রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রোগী কেমন আছে? আম্মুর কথা উচ্চারণ করলাম না, কারণ সামিয়া পাশে বসে আছে। আম্মুর কথা বললে হয়তো বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, মোটামুটি সুস্থ। এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে, আর জেগে থাকলেই তোমার কথা। আর শোনো, আর একবার যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু বড় রকমের সমস্যা হতে পারে। আর পারলে তুমি চলে এসো। দেখি ভাইয়া, যাওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা, ভালো থেকো। ফোন রেখে দিয়ে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। বেশ ভালোই ঘুম হলো। ঘুম থেকে উঠে দেখি আমি সামিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছি, আর মিম আমার কোলে, পা সামিয়ার কোলে, মাথা রেখে ঘুমিয়ে আছে। সামিয়া এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর অন্য হাত দিয়ে মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি সামিয়ার কাঁধ থেকে মাথা তুলে ঠিকঠাক হয়ে বসে বললাম, সরি, আসলে ঘুমের মধ্যে বুঝতে পারিনি। সামিয়া মুচকে হেসে বলল, সমস্যা নেই। ঘুম কেমন হলো? ভালোই হয়েছে। দুজনেই আর কোনো কথা বললাম না। বাস তার আপন গতিতে চলতেছে, আর আমি বাইরের দৃশ্য দেখতেছি। বাসের হেল্পার কাছ থেকে শুনলাম আর 1 ঘন্টার পথ অতিক্রম করলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। একটু পরে আমার মেয়ে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠেই ওর মামনিকে বলল, মামুনি, আমি তোকে তুই ভালো হয়েছে বাবা। তোমার দিন কেমন হলো? এই নাও আম্মু, তোমার বাবাইয়ের ঘুমও খুব ভালো হয়েছে মামুনি। সামিয়া মিমকে চকলেট বের করে দিয়ে বলল। এরপরে আমার মেয়ে তার মামনির কোলে আধা শোয়া হয়ে মনের আনন্দে চকলেট খাচ্ছে। আমি আমার মেয়েকে বললাম, আম্মু, তোমার ঘুম কেমন হলো? মিম আর সামিয়া দুজনে গল্প করতে লাগলো। দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে। বাস একটা হোস্টেলের সামনে থামলো। তবে এটা কক্সবাজার শহর থেকে একটু বাইরে। এই হোস্টেলটা আমাদের কলেজের টিচাররা অনলাইনে বুক করেছে, আর এটাই কক্সবাজারের সবচেয়ে বড় হোস্টেল। বাস থেকে নামতেই ইকবাল এসে সামিয়াকে বলল, ভাবি, ভাইয়ের সাথে জার্নি করতে কেমন লাগলো? সামিয়া লজ্জা মাখা মুখে বলল, খুব ভালো হয়েছে দেবজি। আমি সিফাতের দিকে রক্তিম চোখে তাকিয়ে বললাম, এই তোদের কোনো কালের ভাবি হয়? আর তোদের না বলছি ভাবি বলে ডাকবি না? তখন সামিয়া বলল, সমস্যা নেই, তোমরা আমাকে ভাবি বলে ডাকতে পারো। আমি সামিয়াকে বললাম, দেখুন ম্যাম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বলেই আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম। এরপরে স্যার আমাদের প্রত্যেক দুজনের একটা করে চাবি দিলেন। আমি আর ইকবাল এক রুমে, সাকিব আর রিয়াদ এক রুমে, অপরদিকে সামিয়া আর নেহা এক রুমে। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। একটু ঘোরাঘুরি করতেই সন্ধ্যা লেগে গেল। আজকে আকাশ কালো, বেশ ঘোলাটে। বাইরে এসে দাঁড়িয়ে আছি, বাইরের দৃশ্য দেখতেছি। হঠাৎ পিছন থেকে কে যেন বলল, একা কি করতেছে? পিছনে ফিরে দেখি মিমি দাঁড়িয়ে আছে। ওহ, তেমন কিছু না, তোমার সাথে একটা কথা আছে। তোমার সময় যদি হয় তাহলে একটু সাইটে গেলে ভালো হতো। মিমি খুশি মনে বলল, আমারও তোমাকে কিছু বলার আছে। আচ্ছা চলো, কোথায় যাবে? এসো। এরপরে মিমকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গেলাম। সেখানে যেয়ে মিমকে বললাম, মিমি, তোমাকে যে কথাটা বলবো তারপরে যেন কোনো উল্টাপাল্টা কিছু করো না, আর আমাকে ভুল বুঝো না।
কি এমন কথা বলবি তার জন্য এমন বলতেছো? তুমি আগে আমাকে কি বলতে চেয়েছিলে তাই বলো, আমি পরে বলতেছি। আসলে শাহিদ, আমি ভনিতা পছন্দ করি না। সোজাসুজি বলে দিই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি শাহিদ, আমাকে ফিরিয়ে দিও না। আমি কি বলবো সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। করতে চাইলাম কি আর হলো কি, এইটা সম্ভব নয়। কেন? দেখো মিমি, তোমার প্রতি আমার সেরকম কোনো ফিলিংস হয়নি। তোমাকে আমি বন্ধু ভেবে এসেছি। আর বাসে কথাগুলো বলার কারণগুলো হলো, তোমাদের সামিয়া ম্যাম হলো আমার গার্লফ্রেন্ড। আমরা একে অপরকে ভালোবাসি। একটা ভুল বোঝাবুঝির জন্য আমরা একজন অন্যজনের কাছ থেকে দৌড়ে আছি, তবে ভালোবাসাটা একই আছে। তাকে রাগানোর জন্য তোমার সাথে এমন করেছে। সত্যি বলতে জানো কি, তুমি যথেষ্ট সুন্দর। তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। আমার না আছে কোনো পরিবার, না আছে কোনো থাকার জায়গা, সব অন্যজনের। আর পারলে। আমার কথা শেষ হতে না হতেই কোথা থেকে সামিয়া এসে সজোরে মিমির গালে 2টা থাপ্পড় মারল। মিমি তাল সামলাতে না পেরে গেল। সামিয়া মিমিকে তুলে বলতেছে, তোকে কতবার বলেছি শাহিদের সঙ্গে কথা বলবি না, তারপরও শুনিসনি। বলেই আরেকটা থাপ্পড় দিতে যাবে, ঠিক তখনই আমি ওর হাতটা ধরে ঠাস ঠাস করে 2টা লাগিয়ে দিলাম। বেশ জোরে মারার জন্য সামিয়ার ঠোঁটের কিছু অংশ কেটে গেছে। সামিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তোবা কখনো ভাবতেই পারেনি তাকে আমি মারব। তোকে আমি কতবার বলবো আমি তোকে ভালোবাসি না। তোর মতো অবিশ্বাসের মায়ায় আর নিজেকে জড়াতে চাই না। তারপরও কেন তুই আমার পিছনে পড়ে আছিস? যা চোখের সামনে থেকে, তোকে যেন আর না দেখি চোখের সামনে। সামিয়া কান্না করতে করতে দৌড়ে রুমে চলে গেল। আমার মাথায় রক্ত উঠে গেছে। কি করব বলেন? এখানে তো আর মিমির দোষ নেই। আমি তো মিমিকে এখানে নিয়ে আসছি। আমি মিমিকে বললাম, সরি মিমি, আমার জন্য তোমাকে এরকম পরিবেশের সম্মুখীন হতে হলো। আমাকে মাফ করে দাও। আরে সমস্যা নেই, যে কোনো মেয়ে তার ভালোবাসার মানুষটির কাছে অন্য কাউকে দেখলে সহ্য করতে পারে না। আর তুমি হয়তো আমার ভাগ্যে নেই, আমরা বন্ধু হয়ে থাকতে পারি তো নাকি? আচ্ছা, তোমাদের সম্পর্কটা কতদিনের? বন্ধু হতে পারি। আর আমাদের সম্পর্কের কথা জানতে চাও? তাহলে শোনো। এরপর কলেজ থেকে শুরু করে সামিয়ার সাথে প্রেম, বাসা থেকে বের হওয়ার সবকিছু বললাম। কথা শুনে মিমি কান্না করতে করতে বলল, এত কিছু হয়েছে তোমার উপর? তবে কথা দাও, এসব কথা আর ম্যামের সাথে আমার রিলেশনের কথা কাউকে বলবে না। ঠিক আছে, তবে শাহিদ, ম্যাম তোমাকে হয়তো ভালোবাসে, আর কষ্ট দিও না। জানি, তবে আরেকটু দিব। এমন কিছু করো না যাতে আবার হারিয়ে যায়। আরে না, আচ্ছা রুমে যাওয়া যাক নাকি? চলো। এরপরে রুমে এসে দেখি ইকবাল শুয়ে থেকে ফোন টিপতেছে। আমি সোফায় বসে থেকে নেহার কাছে ফোন দিয়ে মিমের কথা জানলাম। একটু পরে ডিনার করার জন্য ডেকে গেল। সকালে একসাথে হোস্টেলের ক্যান্টিনে গিয়ে ডিনার করলাম। ডিনার করে যে যার রুমে আসলাম। কিছুক্ষণ জার্নি করার জন্য শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে। এই জন্য আজকে ঘোরাফেরা না করে একটু আগেই সবাই ঘুমিয়ে পড়ল। তবে ডিনারের সময় নেহাকে একাই দেখলাম ওর বান্ধবীদের সাথে। মিম এতক্ষণ ঘুমিয়ে গেছে, কিন্তু সামিয়া ডিনার করলো না কেন? হুস, এত ভেবে কাজ নেই। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। রাত বেশি হয়নি, কেবল 9টা বাজছে। ইকবাল ঘুমিয়ে পড়েছে। একটা রুমে 2টা করে বেড আছে, যার ফলে শুয়ে থাকতে অসুবিধা হবে না। শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি নেহা ফোন দিয়েছে। ঘুম কোথাও উধাও হয়ে গেল। ওদের কারো কিছু হলো না তো? 1 পাউন্ড টেনশন নিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো নেহা, কারো কিছু হয়েছে নাকি? ভাইয়া, তুমি তাড়াতাড়ি আমার রুমে এসো। কেন? তুমি তাড়াতাড়ি এসো। বলেই ফোন কেটে দিল। আমি রুম থেকে বের হয়ে আমার রুমের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে নেহার রুমের কাছে গেলাম। দরজা ধাক্কা দিতেই নেহা এসে দরজা খুলে দিল। আমি রুমের ভিতরে ঢুকে সামিয়ার বেডের দিকে তাকিয়ে দেখতেই আমার কলিজাটা কেঁপে উঠল। কারণ সামিয়া বেডের উপর শুয়ে আছে, আর তার গায়ের উপর কম্বল থাকার পরেও থরথর করে কাঁপতেছে আর আবল তাবল বলতেছে। সামিয়ার কোল্ডে অ্যালার্জি আছে, যার জন্য এখন তার অবস্থা বেশি খারাপ। সামিয়ার এই অবস্থা দেখে আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। হাজার হলেও সে আমার ভালোবাসা। মুখে তাকে যতই বলে না কেন ভালোবাসি না, কিন্তু অন্তরে তার প্রতি আমার ভালোবাসা একই রয়েছে। তবে তার প্রতি আমার অভিমানটাও এখনো আছে। জানি না এই অভিমানটা শেষ হবে কবে। আমি সামিয়ার বেডের কাছে যেয়ে সামিয়ার কপালে হাত দিয়ে দেখি জ্বরের কারণে সামিয়ার কপাল পুড়ে যাচ্ছে। আমি নেহাকে জিজ্ঞেস করলাম, নেহা, ম্যামের এই অবস্থা হলো কি করে? আসলে ভাইয়া, কালকে সন্ধ্যার পর ম্যাম কোথা থেকে যেন দৌড়ে রুমে আসলো। রুমে এসে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। একটু পরে দেখি শাওয়ারের শব্দ আসতেছে।
আমি মনে করলাম জার্নি করার জন্য শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, তাই শাওয়ার নিচ্ছে। আমিও আর কিছু বললাম না। প্রায় আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, তবুও বের হচ্ছে না। আমি ওয়াশরুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখি ম্যাম ওয়াশরুমের মেঝেতে বসে কান্না করতেছে আর মাথার উপর ঝর্ণা থেকে পানি পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার? ম্যাম বলল, কিচ্ছু হয়নি। তাহলে এখন এইভাবে শাওয়ার ছেড়ে বসে আছে কেন? আমার কিছু হয়নি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। আমি আর কিছু না বলে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। একটু পরে ডিনার করার জন্য ডেকে গেল। আমি ম্যামকে ডিনার করার জন্য ডাকলাম, কিন্তু সে বলল পরে ডিনার করবে। আমি জেদ করেও তাকে আমার সাথে ডিনার করতে নিয়ে যেতে পারিনি। আমি ম্যামকে নিয়ে ডিনার করতে গেলাম। ডিনার করে রুমে এসে দেখি ম্যাম এখনো শাওয়ার নিচ্ছে। আমি আর তার কোনো কথা না শুনে রুম থেকে ড্রেস নিয়ে যেয়ে তার ভেজা ড্রেসগুলো চেঞ্জ করে দিয়ে ড্রেস পরিয়ে দিয়ে তার বেডে শুয়ে দিলাম। তারপরে তাকে আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে। ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি হারিয়ে গেছি নেহা, আমি আমার ভালোবাসার প্রতি হারিয়ে গেছি। তখন আমি বুঝতে পারলাম তোমাদের মধ্যে কিছু হয়েছে। নেহার কথা শুনে আমার দুই চোখ দিয়ে নোনা জল পড়তে লাগলো। কি করে পারলাম মেয়েটার সাথে এমন আচরণ করতে? মন চায় বুকে জড়িয়ে নিয়ে চোখে চোখ রেখে বলি, পাগলি তোকে খুব বেশি ভালোবাসি রে, কেন তুই বুঝিস না? মন চায় আবার তাদের কাছে ফিরে যেতে, কিন্তু কোনো এক অজানা শক্তি এসে বাধা দিয়ে বলে, সাহিদ তারাও তো তোকে কম শাস্তি দেয়নি, তুই কি ভুলে গেলি? তখনই আমি আর তাদের কাছে ফিরে যেতে পারি না। জেগে উঠে সেই পুরনো কথাগুলো মনে পড়ে, সেই 3 বছর আগের কথাগুলো, যখন তারা আমাকে বিনা দোষে বাসা করেছিল, বিনা দোষে চরিত্রহীন উপাধি দিল। কি করে তাদের কাছে আবার ফিরে যাই? নেহার কথাই আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম। ভাইয়া, জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, জানার চেষ্টাও করি না। তবে একটা কথা বলি ভাইয়া, এই মেয়েটা তোমাকে খুব ভালোবাসে। তাই বলি অতীতের সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করো। আমি নেহার কথার উত্তর না দিয়ে বললাম, নেহা তোর কাছে রুমাল থাকলে নিয়ে আয় তো। নেহাকে রুমাল নিতে পাঠিয়ে আমি ওয়াশরুম থেকে এক জগ পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে সামিয়ার মাথার কাছে বসে নেহার কাছ থেকে রুমালটা নিয়ে পানিতে ভিজিয়ে সামিয়ার মাথায় পট্টি দিতে লাগলাম। সামিয়ার জ্বর ক্রমশ বেড়েই চলতেছে, গায়ের কাঁপুনি বেশি হয়ে যাচ্ছে আর জ্বরের ঘরে ভুলভাল বলতেছে। আমি আমার রুমে এসে ব্যাগ থেকে জ্বরের ক্যাপসুল নিয়ে এসে সামিয়াকে খাইয়ে দিলাম। সামিয়া এখনো অসচেতন অবস্থায় আছে। প্রায় 45 মিনিট ধরে জলপট্টি দেওয়ার পরে সামিয়া কিছুটা স্বাভাবিক হলো। এতক্ষণে নেহা আমার পাশেই বসেছিল। আমি নেহাকে বললাম, আপু তুই মিমকে নিয়ে তোর বেডে শুয়ে পড়। আমি এখানে বসে আছি, তুমি তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি এখানে আছি, তুই গিয়ে ঘুমিয়ে পড়, জাগলে তুই অসুস্থ হয়ে পড়বি। ঠিক আছে ভাইয়া। এরপরে নেহা মিমকে সামিয়ার বেড থেকে নিয়ে গিয়ে ওর বেডে ঘুমিয়ে পড়লো। আমি সামিয়ার মাথাটা আমার কোলের উপর তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। এক্সের সেবা করতে করতে কখন যে রাত শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। ফজরের আজানের সময় সামিয়ার বেড থেকে উঠে নিজের রুমে এসে উজু করে নামাজ পড়ে বেডে গাটা এলিয়ে দিলাম। এখন সামিয়ার জ্বরটা ছেড়ে গেছে, তবে একটু একটু আছে। সকাল 7টায় ঘুম থেকে উঠে সোজা মেডিসিন কর্নার থেকে কিছু জ্বরের ওষুধ নিয়ে এসে নেহাকে দিয়ে বললাম, নেহা এই মেডিসিনগুলো তোর ম্যামকে খাইয়ে দিস। ঠিক আছে ভাইয়া। এখন জ্বর কেমন আছে? জ্বর নেই, তবে মেডিসিনগুলো খাইয়ে দিলে একেবারে সেরে যেতে পারে। ঠিক আছে। রুমে এসে ফ্রেশ হয়ে ইকবাল আর আমি বসে আছি। একটু পরে রিয়াদ আর সাকিব আমাদের রুমে আসলো। সাকিব আর রিয়াদ বসতেই ইকবাল বলতে শুরু করলো, জানিস তোরা আমাদের শাহিদ ভাই আজকে রাতে ভাবির কাছে ছিল। ইকবালের কথা শুনে সাকিব আর রিয়াদ আমার দিকে মুখ খোলা রেখে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি অন্য গ্রহ থেকে এসেছি। তখন সাকিব বলল, বলিস কি মামা, এত দূরে এগিয়ে গেছে? আরে আগে শুনি তো নাকি। বল। রাত প্রায় 10টা বাজে, আমার ঘুম ভেঙে গেল। পাশের বেডে তাকিয়ে দেখি শাহিদ নেই। মনে করলাম ওয়াশরুমে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পরেও ওয়াশরুম থেকে বের হচ্ছে না। আমি ওয়াশরুমে ঢুকে দেখি কেউ নেই। গেল কই রে? আমি ভাবলাম হয়তো বাইরে গেছে। রুম থেকে বের হয়ে দেখি বাইরেও নেই। ম্যামের রুমে উঁকি দিয়ে দেখি আমাদের জানের দোস্ত শাহিদ কথা বলতেছে। তার মানে ভাইয়া ভাবির রুমে গেছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। ফজরের একটু আগে ঘুম থেকে উঠে দেখি শাহিদ এখনো আসেনি। একটু পরে রুমে আসলো। আমি ঘুমানোর ভান করে মিটি মিটি চোখে তাকিয়ে বুঝতে পারলাম বন্ধুর শরীরটা বেশ খারাপ, কারণ সারা রাত হয়তো ম্যাচ খেলেছে। এত কিছু হয়ে গেল, তারপরও তুই আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? ছি, ভাবতেও খারাপ লাগতেছে।
আরে তুই ইকবাল যা বলতেছে তার কিছু সত্য কিছু মিথ্য। আমি রাতে ওখানে ছিলাম, কিন্তু আমাকে আর বলতে না দিয়ে সাকিব বলল, বুঝি বন্ধু বুঝি, আমরা কচি পোকা না। কচু বুঝিস তোরা, থাক তোরা। বলেই রুম থেকে বের হয়ে আসলাম, কারণ তাদের কাছে যতই থাকবো তারা ততই পেঁচাবে। বাইরে আসতেই ফোনটা বেজে উঠলো। বের করে দেখি স্যার ফোন দিয়েছে। আমি রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো তুমি? স্যার আমি তো বাইরে আছি। কেন? তুমি হোস্টেলে যে সকলকে ক্যান্টিনে নিয়ে এসো, ব্রেকফাস্ট করে আমরা ঘুরতে বের হব। ঠিক আছে স্যার। আমি হোস্টেলে ফিরে এসে সবাইকে ক্যান্টিনে যেতে বললাম। সকালে একসাথে ব্রেকফাস্ট করে ঘুরতে বের হলাম। প্রথমেই হিমসরে গেলাম, এরপরে পর্যায়ক্রমে গেলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে, রাডার স্টেশন ও লাইট হাউসে, লামারপাড়া, ক্যাংওয়ে, ইনানিতে। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাই। অনেকক্ষণ যাবৎ ঘোরাফেরা করলাম। দুপুর 2টা বেজে গেছে। এরপরে একটা রেস্টুরেন্টে যেয়ে সবাই একসাথে লাঞ্চ করে হোস্টেলে আসলাম। সকালে গোসল করে আবার রওনা দিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। বিকেলে সেই পরন্ত সূর্যের রোদটুকু এবং সন্ধ্যার সূর্যাস্ত সময়টা উপভোগ করতে আমরা সৈকতে কাটাতে চাই। আর আজকে রাতে রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। সৈকতে আমি, নেহা, মিম, সামিয়া একসাথে ঘুরতেছি। ইকবাল, সাকিব, রিয়াদ আর কিছু ফ্রেন্ড একসাথে ঘুরতেছে। সামিয়া, নেহা আর মিম ওরা 3জন আমার সামনে সামনে যাচ্ছে আর আমি তাদের পিছু পিছু যাচ্ছি। ফোনটা বেজে উঠল। বের করে দেখি অফিসের এমডি ফোন দিয়েছে। রিসিভ করে বলল, আজকে রাতেই আমাকে ঢাকা ব্যাক করতে হবে। অফিসের কি জানে জরুরি মিটিং আছে, যেটা আমার স্বাক্ষর ছাড়া হবে না। এতক্ষণে ওরা 3জন আমার থেকে অনেকটা দূরেই আছে। হঠাৎ মিমি দৌড়ে এসে বলল, শাহিদ দেখো তো, আমার চোখে কি যেন পড়েছে, খুবই ব্যথা করতেছে, প্লিজ একটু দেখো। বিকেল 3টের রোদ বেশ কড়া না হলেও রোদে দাঁড়িয়ে থাকা বেশ সুবিধার নয়। আমি মিমিকে নিয়ে একটা গাছের নিচে নিয়ে গেলাম। পকেট থেকে একটা টিস্যু বের করে কিছু অংশ ছিঁড়ে নিলাম। মনে করলাম বালি পড়েছে হয়তো। মিমির চোখের কাছে চোখ নিয়ে যে ভালোভাবে দেখি একটা ছোট্ট পোকা পড়েছে। টিস্যু দিয়ে পোকাটা বের করে দিয়ে মিমির চোখে যখনই ফু দিতে যাব, তখনই কে যেন পিছন থেকে আমার কাঁধে হাত দিয়ে ঘুরিয়ে নিল। তাকিয়ে দেখি সামিয়া। সামিয়া কোনো কথা না বলেই আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে বলতে লাগলো, লুচ্চা, তোর লুচ্চামি কখনো শেষ হবে না। তুই চরিত্রহীন ছিলি, এখনো আছিস। তোর মতো চরিত্রহীন। আমি আর কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে লাগিয়ে দিয়ে বললাম, ব্যাস অনেক বলেছিস। ভেবেছিলাম সবকিছু ভুলে আবার তোকে আমার বুকে জড়িয়ে নিব, কিন্তু না, সেটা তুই হতে দিলি না। তোর মতো মেয়ের সঙ্গে কথা বলার ইচ্ছে আমার নেই। এতক্ষণে সবাই আমাদের এই কাহিনী সবাই দেখলো। সবাই ভাবতেছে এদের সম্পর্কটা কি। আমি নেহাকে বলে হোস্টেলে ফিরে আসলাম। মাথায় রক্ত উঠে গেছে। আমি ভাবলাম হয়তো সামিয়া তার ভুল বুঝতে পেরে আমাকে আবার ভালোবাসতে শুরু করেছে, কিন্তু না, এটা তার একটা আবেগ। রুমে এসে শাওয়ার ছেড়ে দিয়ে ভিজতে লাগলাম। এদিকে মিমি বলল, আসলে ম্যাম, আপনার ভালোবাসাটা আসল নয়, আর আসল হলে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে সন্দেহ করতেন না। মানে কি বোঝাতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি আপনি শাহিদের যোগ্য নয়। শাহিদ আপনাকে আগের মতোই ভালোবাসে, কিন্তু আপনি শাহিদের ভালোবাসার মর্যাদাটা দিলেন না। গতকাল রাতে যখন আপনি আমাকে শাহিদের সাথে দেখেছিলেন, তখন আমি শাহিদকে আমার ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু শাহিদ আপনাকে ভালোবাসে বলে আমাকে রিজেক্ট করে দেয়। তবে আপনার সাথে এমন করার কারণ হলো সে আপনাকে কষ্ট দিতে চায়। ভালোবাসার মানুষকে বিনা কারণে কষ্ট দিলে কেমন হয়? আপনাকে সে কয়েকদিনের মধ্যেই মেনে নিতে চেয়েছিল, কিন্তু আপনি তার নিজ হাতে শেষ করে দিলেন। মিমির কথা শুনে সামিয়া মাথায় হাত দিয়ে বিচে বসে পড়ল। মিমি আবারও বলতে শুরু করলো, আর আজকে আমার চোখে কি যেন পড়েছিল, খুব ব্যথা করতেছিল। আমি শাহিদকে দেখতে পেয়ে তার কাছে দৌড়ে এসে চোখে কিছু পড়ার কথা বললে শাহিদ টিস্যু দিয়ে আমার চোখের পোকা বের করে দেয়, আর আপনি এসে চর মেরে কথা শুনিয়ে দিলেন। এখনো সময় আছে, নিজের ভালোবাসার মানুষকে নিজের করে রাখুন। সেটা যে কোনো উপায়ে করতে পারেন। হয়তো বা আপনার কষ্ট হতে পারে, তবু চেষ্টা করুন, কেননা একবার হারিয়ে ফেললে সারা জীবন চোখের পানি ফেলতে হবে। বলেই মিমি সেখান থেকে চলে গেল। সামিয়া বিচে বসে থেকে কান্না করতে লাগলো। নেহা সামিয়াকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সামিয়া কান্না করেই যাচ্ছে। সামিয়ার কান্না দেখে মিমিও কান্না শুরু করে দিয়েছে। নেহা, সামিয়া আর মিম নিয়ে হোস্টেলে ফিরে আসলো। আমি স্যারের কাছে গিয়ে বললাম, স্যার আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। বলো। স্যার আমি আজকেই ঢাকা ব্যাক করব। কেন? স্যার কালকে সকালে অফিসে একটা জরুরি মিটিং আছে, আর সেখানে আমি না থাকলে হবে না।
আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর নিষেধ করা যাচ্ছে না। ঠিক আছে স্যার, আর আমার বোন এবং আমার মেয়েকে একটু দেখে রাখবেন। ঠিক আছে, কখন যাবে? 8টার ফ্লাইটে যাব। ওকে। স্যার, রুম থেকে বের হয়ে আমার রুমে এসে প্যাক করতে লাগলাম। এতক্ষণে সবাই বিচ থেকে চলে এসছে। আমাকে প্যাক করতে দেখে ইকবল বলল, শাহিদ, কোথায় যাবি? প্যাক করেছিলি কেন? ঢাকায় যাব দোস্ত। কেন? অফিসে জরুরি মিটিং আছে, আর নেহাকে একটু দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে। আমি নেহার কাছে ফোন দিয়ে বাইরে রুম থেকে আসতে বললাম। নেহা বাইরে এসে আজ দেখে অবাক, কারণ আমি লাগেজ নিয়ে বের হয়েছি। আমাকে এই অবস্থায় দেখে বলল, ভাইয়া তুমি কোথায় যাবে? আসলে অফিসের একটা জরুরি মিটিং আছে, তাই আমাকে যেতে হবে। না গেলে হয় না? না রে বোন, যেতেই হবে। আর আমার আম্মুকে একটু নিয়ে আয়। নেহা মিমকে আনতে তার রুমে গেল। একটু পরে সামিয়া সহ ওরা 3জন আমার কাছে আসলো। সামিয়া আমাকে এইভাবে দেখে অবাক। আমি আমার মেয়েকে কোলে নিয়ে বললাম, আম্মু তুমি আমার সাথে যাবে নাকি তোমার আন্নির সাথে থাকবে? বাবা তুমি তোতে যাবে? আমি ঢাকায় যাবো আম্মু, তুমি যাবে? না বাবা, আমি মামুনির সাথে যাবো। আচ্ছা আম্মু থাকো, দুষ্টুমি করবে না। আচ্ছা তো বাবা। আর নেহা মিমকে দেখে রাখিস। ঠিক আছে ভাইয়া, ভালোভাবে যেও। আচ্ছা। আমি সামনে ঘুরে লাগেজ হাতে নিয়ে যেই এক কদম ফেলবো, তখনই সামিয়া দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ এবার আমাকে ক্ষমা করে দাও, আর একবার আমাকে সুযোগ দাও। আমি কিছু না বলে পাটা ছাড়িয়ে নিয়ে ইকবাল, রিয়াদ আর সাকিবকে বিদায় দিয়ে পা বাড়ালাম বিমানবন্দরের উদ্দেশ্যে। বিমানবন্দরে পৌঁছে 8টা বাজতে আর 10 মিনিট বাকি। তারপরে বিমানে উঠে পড়লাম। বিমান ঢাকা ল্যান্ড করলো। বিমান থেকে নেমে বিমানবন্দরের বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বিমানে ওঠার সময় আঙ্কেলকে আসতে বলেছিলাম। গাড়ি নিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে হালকা ডিনার করে ঘুমিয়ে পড়লাম, কারণ গত রাতে একটা প্রতারকের সেবা করতে কাটিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসে গেলাম। অফিসের প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় এসে গাড়ি নিয়ে বের হলাম রাজশাহীর উদ্দেশ্যে। ড্রাইভার আঙ্কেলকে নিয়ে আসেনি, একাই এসছি। লং ড্রাইভ করতে ভালো লাগে। দীর্ঘক্ষণ ড্রাইভ করে রাজশাহী মেডিকেলের সামনে এসে পৌঁছালাম। গাড়ি পার্ক করে নার্সের ড্রেস আপ করে ভিতরে ঢুকলাম। আম্মুর কেবিনে গিয়ে দেখি আব্বু মাথা হেলে বসে আছে আর আম্মু ঘুমিয়ে আছে। এক নজর দেখে মাহফুজ ভাইয়ের সঙ্গে দেখা করলাম। মাহফুজ ভাই বলল, আম্মু এখন মোটামুটি সুস্থ, কয়েকদিন পর রিলিজ দিবে। মাহফুজ ভাইয়ের সাথে কিছু কথা বলে হাসপাতাল থেকে গাড়ির কাছে আসলাম। আবার ড্রাইভ করে চলে আসলাম ঢাকায়। আগামীকাল সকাল 7টায় নেহারা সিলেট থেকে ঢাকায় ফিরবে। রাজশাহীতে ঢাকায় আসতে রাত হয়ে গেল। ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 6:30 বেজে গেছে। দ্রুত ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কলেজে, কারণ ট্যুরের বাস কলেজেই এসে সকলকে নামিয়ে দিবে। একটু পরে বাস আসলো। একে একে সবাই নামলো। মিম, নেহা আর সামিয়া একসাথে নামলো। মিম আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমিও কোলে তুলে নিলাম। এরপরে আমি বন্ধুদের সাথে কথা বলে নেহা আর মিমকে নিয়ে গাড়িতে উঠলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে 3জন মিলে নাস্তা করলাম। আজকে কলেজ বন্ধ আছে। নাস্তা করে নেহা ওর রুমে গেল ঘুমানোর জন্য, আর মিমকে আমার রুমে নিয়ে এসে গল্প করতে লাগতাম। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন কলেজে গেলাম। কলেজে ক্লাস তেমন হলো না, শুধু ট্যুরের কথাই হলো। ছুটির পরে আমি আর সামিয়ার রুমে গেলাম না, ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে পড়তে বসলাম, কারণ পরীক্ষার আর বেশি সময় নেই। ডিনার করার সময় নেহা যা বলল তা শুনে তো আমার রাগে মাথায় রক্ত উঠে গেল। ভাইয়া একটা কথা বলার ছিল। বল। আসলে ভাইয়া, সামিয়া ম্যাম যেই বাসায় থাকতো সেই বাসায় সমস্যা হয়েছে। এখন থাকার জন্য অন্য একটা বাসা খুঁজতেছে। তো আমি বলতেছি যে তাকে আমাদের বাসায় রেখে দিই, তাতে তার কাছে আমার লেখাপড়াও ভালো হবে, আর মিম তার মামুনিকে কাছে পাবে। আমি নেহাকে ঠান্ডা মাথায় শান্তভাবে বললাম, দেখ নেহা, তুই কি চাস আমি তোদেরকে ছেড়ে চলে যাই? না। তাহলে এইসব কথা আর বলিস না প্লিজ ভাইয়া, তুমি শুধু আমার এই কথাটা রাখো। আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। এই কথা বলে খাবার টেবিল থেকে উঠে মিমকে নিয়ে রুমে আসলাম। মিমকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে গেলাম। ছাদে গিয়ে আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে বলতেছি, কেন সামিয়া, কেন কেন তুমি আমার সেই পুরনো কষ্টগুলো মনে করিয়ে দিচ্ছ? আমি তো তোমাকে ছাড়া ভালোই ছিলাম। কোথা থেকে তুমি এসে আবার তোমার সেই মায়ে জড়িয়ে ফেললে, যে মায়ের কাছে তোমার প্রতি আমার ঘৃণাটা হার মেনে ছিল। আমি তো সবকিছু ভুলেই তোমাকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আবার সেই একইভাবে সন্দেহ করে চরিত্রহীন উপাধি দিলে। বেশ, আমি চরিত্রহীনই হলাম, কিন্তু আমার কাছে আসার জন্য, আমার বাসায় থাকার জন্য এরকম করতেছো কেন? হয়তোবা তুমি মনে করেছো আমি কিছুই বুঝতে পারিনি।
দেখো তুমি কত দূর দৌড়াতে পারো। নেহা মন খারাপ করে ডাইনিং টেবিল থেকে উঠে রুমে আসতেই ওর ফোনটা বেজে উঠল। বেড থেকে ফোনটা হাতে নিয়ে দেখে সামিয়া ফোন দিয়েছে। নেহা রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। নেহা, তোমার ভাইয়া কি বললো? আসলে ভাবি ভাইয়া তো রাজি হচ্ছে না। ও, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না নেহা, কিছুই ঠিক হবে না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি মনে হয় আমার ভালোবাসাকে হারিয়ে ফেললাম। প্লিজ ভাবি, তুমি ভেঙে পড়ো না, আমি চেষ্টা করতেছি। প্লিজ নেহা, তুমি কিছু করো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, পরে কথা বলবো। ঠিক আছে, ভালো থেকো। নেহার সাথে কথা বলে সামিয়া বেডে বসে থেকে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। সামিয়ার মনে হচ্ছে সে সাইদকে হারাতে যাচ্ছে, বড্ড বেশি ভালোবেসেছে সাইদকে। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল, হয়তো বেশি ভালোবাসার জন্য সন্দেহটাও বেশি, আর একটা সম্পর্ক ভাঙতে সন্দেহের অবদানও সবচেয়ে বেশি। নেহা ফোন রেখে ভাবতে লাগলো কিভাবে সামিয়াকে তার বাসায় নিয়ে আসা যায়, আর এই জন্য তার ভাইকে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে? একটু পরে মনে পড়লো তার ভাই তো তার কান্না আর কষ্ট সহ্য করতে পারে না। এসব ভাবতেই ঘুমিয়ে গেল। অনেক রাত পর্যন্ত ছাদে থেকে তারাদের খেলা দেখে রুমে এসে শুয়ে পড়লাম। ফজরের আজারে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়লাম। নামাজ পড়ে একটু স্টাডি করলাম। 8টার সময় আমি আর আমার মেয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসে আছি। নেহা আসলে একসাথে ব্রেকফাস্ট করে কলেজে যাব। আমার মেয়ের সাথে গল্প করতেছি, মানে ট্যুরে যেয়ে কি দেখলো, ওর মামনি কি খাওয়ালো, কি বললো, এসব আর কি। গল্প করতে করতে 20 মিনিট পার হয়ে যাওয়ার পরেও নেহা আসতেছে না। আমি আমার মেয়েকে বললাম, আম্মু তোমার আন্নিকে ডেকে নিয়ে এসো তো। বাবাই, আমার মেয়ে নেহাকে ডাকতে গেল। আমি ফোন বের করে ফেসবুকে ঢুকলাম। একটু পরে আমার মেয়ে একাই নেহার রুম থেকে আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আম্মু তোমার আন্নি কোথায়? বাবাই আন্টি লাত তুলেছে, তাবনে বললো। রাগ করেছে মানে? চলো তো আম্মু, কি হয়েছে দেখি। চল বাবাই। আমার মেয়েকে কোলে নিয়ে নেহার রুমে গেলাম। রুমে এসে দেখি নেহা বালিশে মুখ গুজে শুয়ে থেকে কান্না করতেছে। আমি নেহার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কি হয়েছে আপু তোর, কান্না করতেছিস কেন? নেহা কোনো কথা না বলে বালিশে মুখ গুজে কান্না করে যাচ্ছে। এইবার আমি আর স্থির থাকতে পারলাম না। আমি আমার হাত দিয়ে ওর মাথাটা আমার কোলে নিয়ে বললাম, কি হয়েছে নেহা, আমাকে বলবি তো? না নেহা কিছুই বলতেছে না, চোখ বন্ধ করে শুধু পানি ফেলতেছে। আমি বললাম, দেখ বোন, তুই যদি আমার সাথে এমন করিস তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? তোরা ছাড়া আমার কে আছে? আমি কারো বোন নই, আমার জন্য কাউকে কষ্ট পেতে হবে না। কেউ আমার কথা শোনে না, আমি কারো কেউ নই। ওহ, এই ব্যাপার, এতক্ষণে বুঝলাম। মুচকি হেসে নেহার কপালে একটা চুমু দিয়ে বললাম, বল তুই কি চাস? ম্যামকে আমাদের বাসায় থাকতে দিতে হবে। ঠিক আছে যা। সত্যি? এখন ফ্রেশ হয়ে নিচে আয়, একসাথে নাস্তা করে কলেজে যাব। ঠিক আছে। আমি নেহার রুম থেকে বের হয়ে এসে মনে মনে হাসতেছি আর বলতেছি, সামিয়া তুমি আর কত কি করবে? আমার সহজ সরল বোনের মনে তুমি অভিমান ঢুকিয়ে দিলে নিজের স্বার্থ হাসিলের জন্য। নিজের স্বার্থ হাসিলের জন্য আমাদের ভাই বোনের মাঝে অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলে। তোমাকে কখনোই আমার বাসায় নিয়ে আসতাম না, কিন্তু আমার বোনের জন্য তোমাকে আমার বাসায় থাকতে দিলাম। নইলে আমার মা হারা বোনটা কষ্ট পাবে, আর সেই কষ্ট পাইলে তার মাকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো না। তবে সামিয়া, তুমি যখন আমার বাসায় আসতেই চাইতেছো, থাকতে চাইতেছো, তাহলে বেশ তুমিও প্রস্তুত থেকো আমার অমানবিক অত্যাচার সহ্য করার জন্য। নিচে আসলো। তিনজন একসাথে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে ওদের নামিয়ে দিয়ে বাইকটা পার্ক করে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। একটু পরে ক্লাসে গেলাম। প্রথম ক্লাস শেষ হতেই সামিয়া এসে ক্লাসে ঢুকলো। মনে হয় ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় ছিল। সামিয়া ক্লাস করাতে শুরু করলো। আমার দিকে সে একইভাবে তাকিয়ে আছে, যা আমার অস্বস্তি বোধ করতেছে। অস্বস্তির মাধ্যমে কোনো রকম ক্লাসটা শেষ করে বাইরে চলে আসলাম। আজকে আর ক্লাস করব না। নেহার কাছে মিমকে নিতে গেলাম, কিন্তু মিম নেহার কাছে নেই। নেহা বলল মিম নাকি সামিয়ার কাছে আছে। কি আর করার, অনিচ্ছা থাকা সত্ত্বেও গেলাম সামিয়ার রুমে। সামিয়ার অফিস রুমের দরজাটা হালকা ফাঁকা ছিল। দরজার ফাঁকা স্থান দিয়ে দেখি সামিয়া মিমকে তার টেবিলের উপর বসিয়ে রেখেছে, আর সে তার সামনে চেয়ারে বসে আছে, কি যেন বলতেছে, আর মিম খিলখিল করে হাসতেছে। আমি দরজা নক করে বললাম, আসতে পারি? সামিয়া মাথা নিচু করে অনুমতি দিল। আমি মিমের কাছে গিয়ে বললাম, আম্মু বাসায় যাবো এখন। চলো আম্মু। হ্যাঁ বাবাই যাবো। বাই মামুনি। মিমকে নিয়ে দরজার কাছে আসতে সামিয়া বলল, শাহিদ, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ শোনো। আমি তার কথা না শুনে দরজা খুলতে যাব, তখন সামিয়া এসে আমার হাত ধরে বলল, প্লিজ শাহিদ। আমি আর বলতে না দিয়ে ঠাস ঠাস করে দিয়ে বললাম,
কোন সাহসে আমার হাত ধরেছিস? আমার থাপ্পড় খেয়ে সামিয়া সেখানে বসে থেকে কান্না করতে লাগলো। আমি সেদিকে খেয়াল না করে মিমকে নিয়ে ওর রুম থেকে বেরিয়ে আসলাম। বাইরে আসতে মিম বলল, বাবাই মামুনি টানো করতে কেন? তোমার মামুনি চকলেট খাবে তাই। এত টেনে এনে দাও। না, এই মেয়েকে কিছু বলে শান্তি নেই। সান্ত্বনামূলক বাক্য প্রদান করে বললাম, তোমার মামুনির কাছেই আছে, অনেক চকলেট আছে, সেগুলো একাই খাবে, তাই কান্না করতেছে। এই জন্য তোমাকে ওইখান থেকে নিয়ে আসলাম, বুঝেছো? বাবাই। এরপরে মিমকে নিয়ে নেহার কাছে গিয়ে বললাম, নেহা তুই এখন বাসায় যাবি কি? কেন? আমি এখন বাসায় যাব, তুই যাবি নাকি? আমি পরে ম্যামকে নিয়ে একেবারে যাব। ম্যাম মানে? ম্যাম মানে মিমের মামুনিকে নিয়ে যাব। ওকে আবার নিয়ে যাওয়ার কি আছে? না মানে ভাইয়া তুমি যাও, আমি একটু পরে ম্যামের সাথে আসতেছি। ঠিক আছে, ভালোভাবে আসিস। আচ্ছা ভাইয়া। আমি আর কথা না বাড়িয়ে মিমকে নিয়ে পার্কিং লটের দিকে যেতেই মিমির সাথে দেখা। এরপরে ওর সাথে কথা বলার জন্য ওকে নিয়ে একটা গাছের নিচে বসলাম। মিমি আমাকে বলল, সরি শাহিদ, আমার জন্য সামিয়া ম্যাম তোমার সাথে সেই দিন ওই বিহেভ করলো। আরে না, এসব বাদ দাও। ট্যুরে কেমন সময় কাটালে তাই বলো। ভালোই কেটেছে, কিন্তু তোমার জন্য আমার কিছুটা খারাপ লেগেছে। কেন? আমার জন্য খারাপ লাগার কি আছে? মিমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিমি বলল, আমার জন্য সেদিন তুমি সেখান থেকে চলে আসলে, আবার আমার জন্যই ম্যামের সাথে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আমি মুচকে এসে বললাম, আরে না, যেটা ভাগ্যে আছে সেটাই হবেই। আর সেই দিন যেখানে থেকে আসার কারণ হলো পরের দিন অফিসে একটা মিটিং ছিল। কথা বলতে বলতে হঠাৎ নজর পড়লো ক্যান্টিনে, যেখানে সামিয়া, নেহা আর নেহার কিছু ফ্রেন্ড ছিল। ওরা সবাই খাচ্ছে, কিন্তু সামিয়া আমার দিকে বিষণ্ণ মনে তাকিয়ে আছে, মুখটা কালো হয়ে আছে, আর মনে হচ্ছে চোখ দিয়ে যখন সময় ঝর্ণা প্রবাহিত হবে। আমরা মানে মিমি আর আমি ক্যান্টিন থেকে বেশ দূরে থাকলেও সামিয়ার চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি সামিয়াকে কষ্ট দেওয়ার জন্য মিমির সাথে আরো বেশি করে হেসে হেসে কথা বলতে লাগলাম। মিমি বিষয়টা বুঝতে পেরে বলল, আমি জানি শাহিদ, তুমি ম্যামকে এখনো ভালোবাসো, কিন্তু বলতেছো না, কারণ আরো কষ্ট দিতে চাও। তবে এমন বেশি করো না যাতে আবার। আচ্ছা যাও। শেষ হতে না দিয়েই বললাম, ও কিছু না, এটা সামান্য কিছু। আচ্ছা ভালো থেকো, বাসায় যাব। এরপরে আমি এবং আমার মেয়ে বাইক নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমিও গোসল করে নামাজ পড়ে লাঞ্চ করে বাবা আর মেয়ে একসাথে ঘুমিয়ে পড়লাম। বিকালে নেহার ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া, ও ভাইয়া ওঠো। কি হয়েছে বল। ভাইয়া নিচ থেকে সামিয়া ম্যামের লাগেজ আর ব্যাগটা নিয়ে আসো। কি বলে লাফ দিয়ে উঠে দেখি সামিয়া দরজার পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসতেছে। মেজাজটা বিগড়ে গেল। আমি রাগে কটমট করে বললাম, আমাকে কি লোক মানুষ মনে হয়? আর আমি এখানে থাকতে দিয়েছি বলে আমাকে এসব করতে হবে? আমি পারবো না, প্রয়োজন এখান থেকে চলে যেতে পারে, আমি এসব করতে পারবো না। সাইদের কথা শুনে সামিয়ার হাসি মুখটা নিমেষেই কালো হয়ে গেল। প্লিজ ভাইয়া যাও একটু। ওর কথা থেকে যেন এসব ঝামেলা আসে। আচ্ছা চল। এরপরে বাসার বাইরে এসে গাড়ি থেকে সামিয়ার লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে বাসায় আসলাম। বাসার ভিতরে এসে দেখি সামিয়া মিমকে কোলে নিয়ে বসে আছে। আমি রেগে যায় বললাম, বাসায় ভাড়া থাকতে এসছে, ভাড়াটিয়াদের মতো থাকবে, আমাদের সাথে কি যত্ত সব। সামিয়া আমার কথা শুনে দৌড়ে ওর রুমে চলে গেল। নেহা মন খারাপ করে বসে আছে, আমিও রুমে চলে আসলাম। ডিনার করার সময় ডাইনিং টেবিলে গিয়ে দেখি সামিয়া টেবিলে বসে থেকে মিমিকে খাওয়াচ্ছে, আর নেহা ওদের পাশে বসে থেকে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি চেয়ারে বসে নেহাকে বললাম, নেহা উনি কি আমাদের পরিবারের সদস্য নাকি ভাড়াটিয়া? কেন ভাইয়া? আমাদের সঙ্গে ডিনার করতেছে যে। প্লিজ ভাইয়া এসব বাদ দাও। আমি রেগে গিয়ে বললাম, থাক তুই, আমি খাবই না। এরপরে রুমে এসে বেডের উপর বসে আছি। একটু পরে বুঝতে পারলাম কে যেন রুমে ঢুকলো। আমি তাকিয়ে দেখি সামিয়া। আমাকে তাকাতে দেখেই বলল, প্লিজ তুমি আমার উপরে রাগ করে থেকে না খেয়ে থেকো না, শরীর খারাপ করবে। দেখুন, আমি আপনাকে এখানে থাকতে দিয়েছি বলে এই নয় যে আপনি যখন ইচ্ছা তখন আমার রুমে আসবেন আর আমার শরীর খারাপ হবে কি না হবে সেটা আমি বুঝবো। কাউকে আলগা পিরিত দেখাতে হবে না। আর এখন আমার রুম থেকে বের হয়ে গেলে খুশি হতাম। সামিয়া আর কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ স্টাডি করে ছাদে গেলাম। ছাদে বসে থেকে মেঘের খেলা দেখতেছি। হঠাৎ পিছনে কারো আসার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি সামিয়া আসতেছে। সামিয়াকে দেখে আমি নিচে নেমে আসতে চাইলে সামিয়া আমাকে সামনে এসে দাঁড়িয়ে বলল,
শাহিদ, আমাকে কি মাফ করা যায় না? আমি পারতেছি না। আমি মানলাম সেদিন ভুলটা আমার হয়েছিল, কিন্তু আমার জায়গায় তুমি থাকলে কি করতে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাম, আপনি আমার বাসায় থাকার জন্য বা আমার কাছে আসার জন্য বিভিন্ন চেষ্টা করেছেন, সেগুলোতে সফল হয়েছেন, কিন্তু আবার আপনি কি চাচ্ছেন? আপনিও কি আমাকে পরিবারে ছেড়ে যেতে বাধ্য করবেন? বের হয়ে যেতে বললে যাচ্ছে, তবুও আপনি আমাকে আপনার সেই মিথ্যা ভালোবাসার মায়ে জড়ায়েন না। তাছাড়া আমি তো চরিত্রহীন, একজন চরিত্রহীনের সাথে কিভাবে আপনার যায়? সুতরাং বলি কি, আপনি সব বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করেন। এই কথা বলেই আমি ছাদ থেকে নেমে নিজের রুমে আসলাম। সামিয়া ছাদ থেকে নেমে রুমে এসে বলতে লাগলো, শাহিদ, তুমি আমার প্রতি যতই রাগ অভিমান করো না কেন, আমি তোমার সেই রাগ অভিমান সব আমার ভালোবাসা দিয়ে শেষ করে দিব। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, কিন্তু আমাকে কষ্ট দিতে চাও। দাও, সমস্যা নেই, তোমার সব কষ্ট মাথা পেতে সহ্য করব, তবুও তোমাকে আর ছাড়বো না। এখন শুধু সময়ের অপেক্ষা। রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ভীম নেহার কাছে আছে। সকালে ঘুম ভাঙলো অপরিচিত কণ্ঠে, যে কণ্ঠ সকালে শোনা যায়নি। চোখ খুলে দেখি সামিয়া কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রেগে গিয়ে বললাম, এই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, ইচ্ছে মতো আমার রুমে আসতেছেন, আর আপনার কি এমন সেন্স নেই যে একজনের রুমে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়? না মানে তোমার কফি। আমি কফি হাতে নিয়ে এক চুমুক দিতেই বুঝলাম এটা সামিয়া তৈরি করেছে। খুব টেস্ট হয়েছে। আমি বললাম, এটা কে বানিয়েছে? সামিয়া খুশি হয়ে বলল, আমি বানিয়েছি। আমি কফির মিটার সামিয়ার গায়ে ঢেলে দিয়ে বললাম, ছি, এসব মানুষ খায়? কি বানিয়েছেন এসব? কফিও বানাতে পারে না, যান চোখের সামনে থেকে। সামিয়া কফির মগটা হাতে নিয়ে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করলাম যে জায়গায় গরম কফি পড়েছে সেই জায়গায় লাল হয়ে গেছে। নিজেরই খারাপ লাগতেছে, কি করে করলাম এরকম। আমিও ফ্রেশও নিচে আসলাম। নিচে এসে দেখি মিম আর নেহা সোফায় বসে টিভি দেখতেছে। আমি ওদের কাছে গিয়ে বসলাম। একটু পরে নাস্তা করে রেডি হয়ে কলেজের জন্য বের হলাম। একটা জিনিস খেয়াল করলাম, সকালের পর থেকে সামিয়াকে আর দেখতে পাইনি। এমনকি নাস্তা করার সময়ও বাইরে এসে সামিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। একসাথে যাব বলে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে নেহা বলল, ভাইয়া, কার জন্য দেরি করতেছো? তোর ম্যাম চলে গেছে কি? চলে গেছে। হাতে নাকি গরম পানি পড়েছে, এজন্য মেডিসিন নিয়ে একেবারে কলেজে যাবে। আর কথা শুনে নিজেকে খুব নিকৃষ্ট মনে হলো। কি করলাম আমি? কি ভাবতেছো ভাইয়া? না কিছু না, চল। এরপর কলেজে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতেই ক্লাসের সময় হয়ে গেল। ক্লাসে গিয়ে প্রথম ক্লাস করতে পিয়ন এসে আমাকে বলে গেল এই ক্লাস শেষে প্রিন্সিপাল স্যারের রুমে যেতে। আমি প্রথম ক্লাস শেষ করে প্রিন্সিপাল স্যারের রুমের দরজায় করে বললাম, মে আই কাম ইন স্যার? এসো। প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে ঢুকে দেখি সামিয়া স্যারের সামনের চেয়ারে বসে আছে। আমি স্যারের কাছে গিয়ে বললাম, স্যার, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ। তো স্যার বলুন, কি করতে হবে আমাকে? শাহিদ, তোমাকে আমি মিস সামিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করে দিয়েছিলাম, কিন্তু তুমি নাকি ওনাকে ঠিক মতো সময় দিচ্ছ না। স্যার, আপনি কি চাচ্ছেন আমি টিসি নিয়ে এই কলেজ থেকে বের হয়ে যেতে বাধ্য হই? না, তবে এটার জন্য কলেজ থেকে টিসি নিয়ে বের হওয়ার কি আছে? আমি এসব আর বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, আমার মতো একজন চরিত্রহীন লুচ্চা কি করে একজন টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারে? তারপরেও তিনি আমার ম্যাম। আমি সেদিনে আপনাকে বলেছিলাম আমি কোনো টিচারের অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না, কিন্তু আপনি আমাকে জোর করে অ্যাসিস্ট্যান্ট হতে বাধ্য করেছেন। আর এখন যদি আপনি আমাকে এসবের মধ্যে জড়ান, তাহলে আমি এই কলেজ ছাড়তে বাধ্য হব, বলে দিলাম। এই কথা বলে আমি স্যারের রুম থেকে বের হয়ে আসলাম। মেজাজটা বিগড়ে গেল। শালা যার জন্য দূরে থাকতে চাচ্ছি সে আমাকে তার দিকে টানতেছে। ক্লাসে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতেই সামিয়া ক্লাস নেওয়ার জন্য ক্লাসে ঢুকলো। আমিও ক্লাস করতে লাগলাম। আজকেও আমার দিকে আর চোখে তাকিয়েছিল। আমার বিষয়টা খুব খারাপ লাগতেছে, কারণ ক্লাসের প্রায় সব স্টুডেন্ট আমাদের নিয়ে সমালোচনা করতেছে। সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে রিয়াদ আমাকে বলল, দোস্ত, ম্যাম মনে হয় তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। দেখ, এটা ভালোবাসা নয়, এটা হলো আবেগ, যেটা কয়েকদিন পর শেষ হয়ে যাবে। কিন্তু সাইদ, একটাই বিষয় ভাব, ম্যাম অন্য কাউকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট না করে তোকেই করলো। আবার ট্যুরে যাওয়ার সময় বাসে তোর পাশে মিমকে দেখে ম্যাম কি ভেবটাই না করলো। আর ক্লাসে তো সবসময় তোর দিকে তাকিয়েই থাকে। এখন এটাকে তুই যদি আবেগ বলিস তাহলে তো ভুল হবে। ঠিক আছে, কিন্তু একটা কথা, তুই আমাকে সত্যি করে বলবি? আমি এসব শুনতে যাচ্ছি না, তো এই টপিকটা বাদ দে। হ্যাঁ বল, তোর সাথে ম্যামের কি সম্পর্ক? মানে কি বোঝাতে চাচ্ছিস তুই?
মানেটা হলো সহজ। সেই দিন কক্সবাজার বিচে ম্যাম যখন তোকে মিমির সাথে দেখেছিলেন তখন তোকে বলেছিলেন তুই আগেও চরিত্রহীন ছিলি, এখনো আছিস। আবার তোকে লুচ্চাও বলেছিলেন। আবার ম্যামকে বরণ করে নেওয়ার সময় তুই ম্যামকে দেখে চমকে উঠেছিলিস, আর ম্যামও তোকে দেখে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেটা কেউ না লক্ষ্য করলেও আমি করেছি। আর অনেক প্রমাণ আছে যার মাধ্যমে বোঝা যায় তুই আর ম্যাম একে অপরকে আগে থেকেই চিনতিস। এবার সত্যিটা বল প্লিজ। আমি কি বলবো ভেবেই পাচ্ছি না, মাথা নিচু করে বসে আছি। আমাকে চুপ করে থাকতে দেখে রিয়াদ বলল, প্লিজ ভাই, তুই আমাদের বন্ধু ভেবে থাকলে বল। আমি আর না বলে পারলাম না। আমি বললাম, তোরা আমার সম্পর্কে কি জানিস? কি জানি মানে? তুই এই পৃথিবীতে এতিম ছিলি, আর তোর বাবা তোকে রাস্তা থেকে নিয়ে এসে নিজের সন্তান হিসাবে পরিচয় দিয়ে তোকে লালন পালন করেন, আর তিনি মৃত্যুবরণ করার সময় তার সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যায়। এটাই তো আমরা জানি। আমি এতিম নই। মানে? আমি এতিম না। আমি তোদের মিথ্যা বলেছিলাম। এই পৃথিবীতে তোদের মতো আমার মা, বাবা, ভাই, ভাবি সবাই আছে। কিন্তু তারা কোথায় আছে? আর তুই বা তাদের ছেড়ে এখানে একা আছিস কেন? তাহলে শোন তোরা, এরপরে কলেজ লাইফ থেকে শুরু করে বাসা থেকে বের হয়ে ঢাকায় আসা পর্যন্ত সবকিছু তাদের বললাম। আমার সব কথা শুনে ওদের তিনজনের চোখে পানি চলে এসছে। ইকবাল তার আবেগকে ধরে রাখতে না পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তোর উপর দিয়ে এত কষ্ট গেছে আর তুই সবকিছু মুখ বুঝে সহ্য করেছিস, তুই আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি? আমি কিছু না বলে চুপচাপ বসেই থাকলাম। বেশ কিছুক্ষণ পর পরিবেশটা ঠান্ডা হলে আমি ইকবালকে বললাম, দোস্ত, এবার তুই বল কিভাবে আমি সামিয়াকে মেনে নিব? সবকিছু ভুলে নিতাম, কিন্তু সেদিনে তার ব্যবহারে আমাকে আবার বুঝিয়ে দিয়েছে যে আমার প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা তার আবেগ। আর যদিও ভালোবাসা হয় তাহলে আমি তাকে প্রচুর পরিমাণে কষ্ট দিব, যেটা আমাকে দেওয়ার কষ্টের চেয়ে 1000 গুণের বেশি, যাতে সে বুঝতে পারে ভালোবাসা মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। কিন্তু আমার মনে হয় না এটা তার আবেগ। তুই ভালোভাবে বুঝে মেনে নে ভাই, বেশি কষ্ট দিতে যেয়ে যেন আবার হারিয়ে না ফেলিস। হ্যাঁ সাইদ, ইকবাল কিন্তু ঠিকই বলেছে। আরে না, হারিয়ে যাবে কোথায়? এখন আমার বাসায় থাকে। কি, তোর বাসায় থাকে? আচ্ছা, ভালো থাকিস তোরা, আমি বাসায় যাব। ঠিক আছে, যা। ওদের কাছ থেকে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম। মানে নেহা যেখানে ওর বান্ধবীদের সাথে বসে থেকে আড্ডা দেয়, কিন্তু সেখানে নেহা নেই। ওর কয়েকটা বান্ধবী বসে আছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, নেহা কোথায় গেছে বলতে পারবে কি? নেহা তো ওর ভাবির সাথে ক্যান্টিনে গিয়েছে। ভাবি মানে? ভাইয়া, আপনি মনে হচ্ছে কিছু বুঝতে পারতেছেন না। ভাবি আপনার সাথে আপনার বাসায় থাকতেছে, আর আপনি আমাদের কাছে এসে না জানার ভান করতেছেন। ও, এইবার বুঝলাম আসল কাহিনী। আমি ওদের বললাম, আরে তোমরা যা ভাবতেছো তা নয়। বুঝি ভাইয়া, বুঝি। এসব বাদ দিয়ে ট্রিট কবে দিবেন বলুন? কি এক মুশকিলে পড়লাম রে ভাই, বিয়ে না করেই আজ বিয়ে ট্রিট দিতে হচ্ছে। তাও আবার আমার এক্স এর মন চাচ্ছে আজকে থাপ্পড় মেরে ওদের কান ফাটিয়ে ফেলে। কিসের এত ভাবি ভাবি? ঠিক আছে, ক্যান্টিনে চলো। এরপরে ওদের কিনে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে দেখি সামিয়া, মিম আর নেহা বসে থেকে ফুচকা খাচ্ছে। আমাকে নেহার বান্ধবীদের সাথে দেখে নেহা আর সামিয়া কিছুটা অবাকই হলো। মিম আমাকে দেখে আমার কাছে আসলো। নেহা ওর বান্ধবীদের জিজ্ঞেস করলো, কি তোরা এখানে? আরে ভাইয়া আজকে ট্রিট দিবে, তাই আসলাম। ভাইয়া ট্রিট দেবে মানে? ভাইয়া বিয়ে করেছে তাই। এমন সময় সামিয়া পানি খাচ্ছিল। বিয়ের কথা শুনে সামিয়ার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল। বিষণ্ণ মুখে নীলার দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, বিয়ে করেছে মানে? সামিয়ার এই অবস্থা দেখে আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে তাই আমি বুঝতে পারবো না। হ্যাঁ ভাবি, সরি ম্যাম, আপনি এত ইমোশনাল হচ্ছেন কেন? ভাইয়া ভাবিকে এক গ্লাস পানির খাওয়ান। নীলার কথা শুনে যেন সামিয়ার কলিজায় পানি আসলো। সামিয়া মুচকে এসে বলল, না না, আমি ঠিক আছি। কেউ আর কোনো কথা না বলে ফুচকা খাওয়া শুরু করলো। ওরা সবাই ফুচকা খাবে তাই ফুচকা অর্ডার দিয়েছি। আমি আর নেহার বান্ধবী একই টেবিলে বসেছি। নেহা আর সামিয়া আমাদের সামনে টেবিলে বসেছে। আমি আর সামিয়া মুখোমুখি বসেছি, যার ফলে আমি কি করব তা সামিয়া দেখতে পারবে। আর আমার ডান পাশের চেয়ারে নীলা, মানে নেহার বান্ধবী। আমি চেয়ারে বসে থেকে ওদের ফুচকা খাওয়া দেখতেছি। অবশ্য নীলা আমাকে ফুচকা খাওয়ার জন্য জেদ করলো, কিন্তু আমি খেলাম না। আর আমার মেয়ে আমার কোলে বসে আছে। আমার মেয়েকে ফুচকা খাওয়ার কথা বললে সেও খাবে না, সে নাকি তার মামনের সঙ্গে খেয়েছে। নীলা একটা ফুচকা ওর মুখে দিয়ে চিবুতে চিবুতে বলল, ভাইয়া আপনি একটা ফুচকা খান, আমি তুলে খাওয়াচ্ছি। কি মেয়ে রে বাবা! আমি তো অবাক নহে পারলাম না। আমি বললাম, না আমি খাবো না, তোমরা খাও। আপনি না খাইলে আমিও খাবো না।
আমি নীলার কথা শুনে সামিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দেখে মায়াবী হরিণীর মতো তাকিয়ে আছে। হয়তোবা ভাবতেছে, সাহিদ আমি তোমাকে আমার হাতে খাইয়ে দিব, তুমি ওদের হাতে খেও না। কিন্তু সেই অধিকার তার নেই। ও এই তো একটা ভালো বুদ্ধি পেলাম। তাকে মানসিকভাবে হার্ট করার জন্য আমি নীলাকে বললাম, এতই করে যখন বলতেছো তাহলে দাও। এরপরে নীলা আমার মুখে একটা ফুসকা তুলে দিল। দেখি সামিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ওকে আরেকটু হার্ট করার জন্য ফুসকার একটা জীবনে দিয়ে বললাম, তোমার হাতে ফুসকা খাইতে তো অনেক টেস্ট। ভাবি কি আপনাকে এইভাবে খাইয়ে দেয় না? এই রে, এইবার কি বলবো? আরে সেই কথা আর বলো না, তোমার ভাবি তো। কথা শেষ না হতেই ফোনটা কেঁপে উঠল। ভাইব্রেশন মোডে ছিল। পকেট থেকে বের করে দেখি অফিসের এমডি সাহেব ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে একটু অফিসে আসতে পারবেন কি? আঙ্কেল, আপনাকে আমি কতবার বলবো আপনি আমাকে স্যার বলে ডাকবেন না, নাম ধরে ডাকবেন। আচ্ছা বাবা, তুমি কি আজকে অফিসে আসতে পারবে? আচ্ছা দেখি কয়টার সময়ে? দুপুর 2টা থেকে 3টার মধ্যে এসো। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে বাবা। এমডি সাহেবের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। এরপরে ফুসকার যা বিল হয়েছে তা পে করে দিয়ে নেহার বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে নেহাকে গেটের কাছে যেতে বললাম। এরপরে আমি পার্কিং লটে গিয়ে বাইকটা নিয়ে গেটের সামনে আসলাম। বাইকে ওঠার সময় ঘটলো এক বিপত্তি। নেহা, মিম আর সামিয়া গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি মিমি আর নেহাকে বাইকে উঠতে বললাম, কিন্তু আমার মেয়ে ওর মামনিকে ছাড়া বাইকে উঠবেই না। আমি কিছুই বুঝি না, এই ছোট্ট বাচ্চার কি করে তার মামনের প্রতি এত টান। কয়দিনের পরিচয় হবে? আমি বললাম, দেখো মিম, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার ধমক শুনে আমার মেয়ে কান্না করতে লাগলো। এ তো আরেক ঝামেলায় পড়লাম। মিমকে কান্না করতে দেখে সামিয়া বলল, থাক, ওকে কিছু বলো না, আমি ওকে নিয়ে রিস্কায় করে যাচ্ছি। নেহা, তুমি বাইকে ওঠো। না, তুমি মিমকে নিয়ে বাইকে বাইকে যাও, আমি রিক্সায় যাচ্ছি। আর মিম রিক্সায় উঠলে কান্না করে। নেহার কথা শুনে সামিয়া আমার দিকে তাকিয়ে থাকলো। হয়তোবা আমি তাকে ওঠার অনুমতি দিব এই আশায়। আমি সামিয়াকে বললাম, বাসা ভাড়া দেওয়ার পরে আবার বাইকে করে নিয়ে যেতে হবে? শুনুন, আমি আমার মেয়ের জন্য আপনাকে বাইকে এনেছি, এর থেকে বেশি কিছু নয়, উঠুন। সামিয়া খুশি হয়ে বাইকে উঠে পড়লো। আর আমার মেয়ে আমার সামনে তেলের টাঙ্কিতে বসে পড়লো। সে নাকি তার মামুনির কোলে বসে থাকবে। তো এইখানে কেন? নেহাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দিলাম। আমি বাইক স্টার্ট দিতেই সামিয়া আমার কাঁধে হাত থেকে জড়িয়ে ধরতে চাইলো। আমি বাইকটা বন্ধ করে সামিয়াকে বললাম, আমার মতো চরিত্রহীন ছেলের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেছেন কেন? আপনিও তো নষ্ট হয়ে যাবেন, তাই বলে কি দূরত্ব বজায় রেখে বসুন। আমার কথা শোনার পরে সামিয়া আমার ঘাট থেকে হাত নামিয়ে একটু সরে বসলো। আমি একটা মুচকি হাসি দিয়ে বাইক স্টার্ট দিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। পুরো রাস্তায় সামিয়া আমার দিকে এগিয়ে আসেনি, এমনকি শরীরে টাচ পর্যন্ত করেনি। তবে গতিরোধক বাইকে ব্রেক করার সময় আমার দিকে কিছুটা ঝুঁকিয়ে এসেছিল, কিন্তু সাথে সাথে আবার ঠিক হয়ে বসেছে। বাসায় পৌঁছানোর পরে ওদেরকে নামিয়ে দিয়ে বাইকটা পার্ক করে আমিও বাসার ভিতরে ঢুকলাম। সোজা আমার রুমে এসে গোসল করে জোহরের নামাজ পড়ে রুমে বসে আছি। একটু পরে সামিয়া আমার রুমের দরজার সামনে এসে বলল, আসতে পারি কি? আমার মতো চরিত্রহীনের রুমে কি প্রয়োজন? আসুন। আমি তোমাকে একটা কথা বলবো, একটু শুনবে প্লিজ? সামিয়ার দিকে তাকিয়ে দেখি আমার কাছে হাত জোর করে বলতেছে, বলুন। শাহিদ, তুমি আমাকে যে কষ্ট দাও না কেন, আমি সব সহ্য করব, কিন্তু প্লিজ তুমি অন্য কোনো মেয়ের সাথে হেসে খেলে কথা বলো না। এটা আমি মেনে নিতে পারি না। তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার কলিজাটা মনে হয় কেউ বের করে নেয়। প্লিজ তুমি এই কথাটা রাখো। আমি মাটির দিকে তাকিয়ে বললাম, দেখুন, এটা আমার পার্সোনাল লাইফ। আমি কার সাথে হেসে খেলা কথা বলবো এটা আমার ব্যাপার। এতে কারো কিছু হলে আমি দায়ী নই। এখন আপনি যেতে পারেন। সামিয়া আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল, কারণ সে জানে সাইদ এক কথা একবারই বলে। আমি রুমে বসে থেকে ফোন টিপতেছি। একটু পরে আমার মেয়ে এসে লাঞ্চ করার জন্য রেখে গেল। আমিও লাঞ্চ করতে নিচে গেলাম। ডাইনিং টেবিলে যে দেখি নেহা একাই বসে আছে। আমি নেহাকে বললাম, নেহা তোর ম্যাম কই? রুমে আছে। লাঞ্চ করবে না? বিকেলে রেস্টুরেন্টে যেয়ে লাঞ্চ করে একেবারে রাতের জন্য খাবার নিয়ে আসবে। রেস্টুরেন্টে যাবে কেন? তো কোথায় খাওয়া দাওয়া করবে? কোথায় খাওয়া দাওয়া করবে মানে? আমাদের সাথে খাওয়া দাওয়া করবে? তুমি তো নিষেধ করেছো। নিজেকে নিজের কাছে খারাপ মনে হলো। মেয়েটা একাই কোথায় খাবে? আর না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আজ থেকে আমাদের সাথেই খেতে বলিস। সত্যি বলতেছো? এত খুশি হওয়ার কিছু নেই। আর মিম সামিয়াকে ওর রুমে গেল, আর আমি একাই লাঞ্চ করে রুমে আসলাম। 3টার সময় বাইক নিয়ে অফিসে গেলাম। অফিসে গিয়ে স্টাফদের সাথে কিছু কথা বলে এমডি সাহেবের রুমে গেলাম। আমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন।
ওনাকে বসতে বলে আমি তার সামনের চেয়ারে বসে পড়লাম। আমি বললাম, আঙ্কেল কি সমস্যা হয়েছে যার জন্য এত জরুরি তলব? আসলে বাবা, আমাদের কোম্পানির লন্ডনে যে ব্রাঞ্চ আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, আর তারা তোমাকে সেখানে যেতে বলে। ও, আপনি যাবেন না? না বাবা, সেখানে আমি গেলে হবে না, সেখানে তোমাকেই যেতে হবে। ঠিক আছে, কিন্তু আমার সাথে তো একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমার পিএ বর্ষা যাবে। বর্ষার সাথে তোমার পরিচয় করিয়ে দেই। আচ্ছা আঙ্কেল। এরপরে তিনি ফোন করে তার পিএকে আসতে বললেন। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলেন। মেয়েটিকে দেখে আমি অবাক না হয়ে পারলাম না, কারণ মেয়েটি হলো আমার ক্লাসমেট তিশা। খুবই ভদ্র এবং সুন্দর মেয়ে, পড়ালেখাও ভালো। ক্লাস তেমন করতো না, শুনেছিলাম কোনো এক অফিসে জব করে, আর মাঝে মাঝে ক্লাস করে। আর্থিক সমস্যার জন্য জব করে, নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাতো। কিন্তু এই মেয়ে যে আমার অফিসে জব করে তা আমি জানতাম না। আর জানবই বা কি করে, আমি তো তেমন অফিসে আসি না, আসলেও এমডি সাহেবের এবং স্টাফদের সাথে কথা বলে চলে আসে। তবে কোনো দিন তিশার সাথে দেখা হয়নি। আর তিশার আরেক নাম বর্ষা। আমি তিশাকে বললাম, আরে তিশা, তুমি এখানে জব করো? হ্যাঁ, আমি আপনার অফিসের জব করি। আরে আমাকে আপনি করে বলতে হবে না, তুমি করে বলবা। আচ্ছা। এরপরে এমডি সাহেব আমাদের সবকিছু বুঝিয়ে দিলেন। আসলে আমি কোনোদিন ব্যবসার হাল না ধরায় এত কিছু বুঝি না। করেছিলাম একজন সাধারণ কর্মী হিসেবে, কিন্তু এরকম ভাবে বস হিসেবে নয়। আগামীকাল সকাল 7টায় আমাদের ফ্লাইট, যেখানে প্রায় 2 দিন থাকতে হবে। অফিস থেকে বাসায় আসলাম। বাসায় এসে দেখি মিম, নেহা আর সামিয়া সোফায় বসে থেকে গল্প করতেছে। আমাকে দেখে মিম জড়িয়ে ধরে বলল, বাবাই কোথায় দিয়েছিলে? আমি ওকে চুমু দিয়ে বললাম, অফিসে গিয়েছিলাম আম্মু, এই নাও তোমার চকলেট, বসে থেকে খাও। এত তো বাবাই। রাতে মিম, নেহা, সামিয়া আর আমি একসাথে ডিনার করতেছি। মিম সামিয়ার কোলে বসে থেকে খাচ্ছে, আর সামিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি সেদিকে খেয়াল না করে ডিনার শেষ করে নেহাকে বললাম, নেহা, কালকে সকালে আমি লন্ডনে যাব। সাইদের কথা শুনে সামিয়ার গলায় ভাত আটকে যাওয়ার মতো অবস্থা। সে ভেবেছে সাইদ তার জন্য এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। মুহূর্তে যেন সামিয়ার পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। কেন ভাইয়া? এই কাছে পেয়ে বুঝে হারিয়ে ফেললো। অফিসের কাজে 2 ও, কয়দিনের জন্য? দিন পর চলে আসবো। সাইদের এই কথা শুনে সামিয়া কিছুটা শান্তি পেল। ঠিক আছে ভাইয়া। আমি রুমে এসে ড্রেস প্যাক করতে লাগলাম। প্যাক করা শেষ করে ঘুমিয়ে পড়লাম। ফজরের নামাজ পড়ে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে নাস্তা করলাম। এরপরে আমার মেয়েকে কিছুক্ষণ আদর করে ওদেরকে বিদায় দিয়ে বাসা থেকে বের হলাম। এরপরে ড্রাইভার আঙ্কেলকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্টে পৌঁছে দেখি তিশা ওয়েটিং রুমে বসে আছে। আমি যেয়ে ওর পাশে বসলাম। একটু পরে আমরা ফ্লাইটে উঠলাম, আর কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ছেড়ে দিল। দীর্ঘক্ষণ আকাশে উড্ডয়মান থাকার পরে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো। এয়ারপোর্টের কাজ শেষ করে আমরা আমাদের অফিস থেকে পাঠানো গাড়িতে করে একটা হোস্টেলে গেলাম। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে একটু রেস্ট নিয়ে অফিসে গেলাম। অফিসের সমস্যা সমাধান করতে বেশ সময় লাগলো, তবে একদিনই সমাধান হয়েছে। পরের দিন লন্ডন শহরটা ভালোভাবে ঘোরাফেরা করে কিছু মুহূর্তকে ক্যামেরা বন্দি করে নিলাম। এভাবে কেটে গেল 2টা দিন। আজকে রাতে আমাদের ফ্লাইট। নেহা, মিম আর মিমের মামুনির জন্য কেনাকাটা করলাম, আর তিশাকে তার পছন্দ মতো কিছু কিনে দিলাম। হোস্টেল থেকে বের হয়ে এয়ারপোর্টে আসলাম। কিছু সময় আছে তাই লন্ডন এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখতেছি। একটু পরে আমাদের ফ্লাইট ছেড়ে দিবে, তাই ফ্লাইটে ওঠার জন্য বলতেছে। আমরা আর দেরি না করে ফ্লাইটে উঠে পড়লাম। বাংলাদেশ বিমান ল্যান্ড করার পরে আমি আর তিশা বের হয়ে বিমান থেকে আসলাম। চেকপোস্টে সবকিছু চেক করার পর আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম। বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর তিশা গাড়িতে উঠলাম। এরপরে তিশাকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। এই কয়েকদিনে তিশা আর আমি বেশ ফ্রি হয়ে গেছি। বাসায় আসতে আমার মেয়ে আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওকে আদর করে চকলেটের একটা বক্স দিলাম। ড্রয়িং রুমে এসে নেহাকে ডেকে সামিয়া আর ওর জন্য যা কিছু এনেছে সব দিয়ে দিলাম। রুমে এসে ফোনটা পকেট থেকে বের করে ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি সামিয়া আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। আমি বললাম, কি হয়েছে? সামিয়া কোনো কথা না বলে আমার জামার কলার চেপে ধরে বলল, তোকে না বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাহলে তিশাকে? আমি ঠাস ঠাস করে এর গালে 2টা থাপ্পড় দিয়ে বললাম, তোকে আমি নিষেধ করিনি যে আমার পার্সোনাল লাইফে নাক গলাবি না, কিন্তু শুনিসনি। এখনই রুম থেকে বের হয়ে যা, তোকে যেন আর চোখের সামনে না দেখি। দরজা বন্ধ করে দিয়ে বেডে এসে শুয়ে পড়ে ভাবতে লাগলাম, আচ্ছা আমি কি সামিয়ার সাথে এসব কি ঠিক করতেছি? সে কি ভালো না বাসতো তাহলে এত অত্যাচার সহ্য করতো না? পরক্ষণে মনে হলো, না না সাহিদ, তুই কি ভাবতেছিস এসব? আজকে সারাদিন এবং রাতে সামিয়া আমার সামনে আসেনি। পরদিন সকালে নাস্তা করে কলেজে গেলাম। সামিয়া নাকি আগেই এসছে। কলেজে গিয়ে দেখি বন্ধুরা বসে থেকে আড্ডা দিচ্ছে। আমি ওদের পাশে গিয়ে বসলাম, লন্ডন সম্পর্কে কথা বলতেছি। একটু পরে মিমি আজ পাশে এসে বসে আর বলল, শাহিদ, তুমি নাকি লন্ডনে গিয়েছিলে?
কেমন ঘোরাফেরা করলে? খুব ভালো, দেখার মতো অনেক কিছুই আছে। তাই? তো কি ক্যামেরা বন্দি করনি? করেছি, দেখবে? কোনোদিন তো যেতে পারবো না, দেখাও দেখি। এরপরে আমি মিমিকে আমার ফোন থেকে পিকচারগুলো দেখাচ্ছি, আর মিমি প্রশ্ন করতেছে এইটা কি ওইটা কি। আমিও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যার ফলে আমি আর মিমি একেবারে ঘনিষ্ঠ, মানে কাছাকাছি চলে এসেছি। আর আমার বন্ধুরা পাবজি খেলতেছে। হঠাৎ করে বুঝতে পারলাম সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে তাকিয়ে দেখি সামিয়া আমার দিকে তাকিয়ে আছে আর চোখে পানি টলমল করতেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে ওর রুমে চলে গেল। এটা দেখে ইকবাল বলল, সাইদ, অনেক হয়েছে, এবার আপন করে নে। দেখলি না কিভাবে তাকিয়ে দিচ্ছিল তোর দিকে? হ্যাঁ শাহিদ, তুমি ওকে আর কষ্ট দিও না। আরে এটা আবেগ। এটাকে তুই আবেগ বলতেছিস? সে যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তুই সামিয়াকে ভালোবাসার কথা বলবি, মানে তুই তাকে ভালোবাসিস, আর সে যদি রাজি হয়ে যায় তাহলে আমাকে ভালোবাসে না। আমি 100% শিওর তোকে ভালোবাসে, এতে আমাকে এসব বলার কি আছে? আমাকে সে ভালোবাসে না, আর যদি ভালোবাসে তাহলে তোর যা খাইতে চাইবি তাই খাওয়াবো। সত্যি? আচ্ছা চল। কোথায়? তোরা আয় আমার সাথে। আমরা ওর সাথে সামিয়ার রুমের কাছে গেলাম। রিয়াদ আমাদেরকে একটু সাইডে থাকতে বলল। এরপরে রিয়াদ সামিয়াকে তার রুমের বাইরে একটু আসতে বলল। সামিয়াও আসলো, এসে বলল, কি হয়েছে? আসলে ম্যাম কিভাবে যে বলি। আমি তো ভয় পেয়ে গেলাম, বলবে এটা কি? রিয়াদ আর সামিয়ার সাথে আমরা শুনতে পাচ্ছি। বল, সমস্যা নেই। ম্যাম আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? ম্যাম আপনাকে সত্যি ভালোবাসি। আমি তো ভয় পেয়ে গেলাম, বলবে এটা কি? রিয়াদ আর সামিয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। এই কথা বলার সাথে সাথে সামিয়া ঠাস ঠাস করে রিয়াদের গালে চড় মেরে দিয়ে বলল, কি বললি, আবার বল। সরি ম্যাম, আমি আপনাকে ভালোবাসি না, এসব সাইদের জন্য হয়েছে। মানে? এরপরে রিয়াদ আমাদের ডাক দিল। আমি ভয় ভয়ে গেলাম। রিয়াদ বলল, আসলে ম্যাম সাইদ আমাকে এসব বলতে বলেছে, যে আমার সাথে বাজি ধরেছে যদি আপনি। রিয়াদের আর কোনো কথা না শুনে সামিয়া আমার শার্টের কলার ধরে ওর রুমের ভিতর নিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। এরপরে আমার সামনে এসে আবার আমার কলার ধরে আমার চোখে চোখ রেখে বলল, তুই আমাকে ভালোবাসিস কিনা? মানুষ কি ভুল করে না? আমার জায়গায় যদি তুই হইতিস তাহলে কি করতি? তোকে আমার প্রথমে বিশ্বাস হয়েছিল তুই এসব করবি না, কিন্তু তোর প্রতি একটা রাগ থেকে যায়। এই কলেজে যেদিন তোকে দেখেছিলাম সেদিন যে কি খুশি হয়েছিলাম তা বোঝাতে পারবো না। মনে হয়েছিল তুই আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলবি আমি তোকে এখনো ভালোবাসি, কিন্তু না, আবার তোকে কাছে পাওয়ার জন্য আমি তোকে আমার অ্যাসিস্ট্যান্ট করলাম, কিন্তু সেখানেও হলো না। কলেজের প্রিন্সিপাল স্যারকে বলে ট্যুরে যাওয়ার ব্যবস্থা করলাম, যেটা এই কলেজে কয়েক বছর ধরে বন্ধ ছিল, কিন্তু সেখানে যেও তুই আমাকে দূরে ঠেলে দিলি। এরপর তোর অপমান সহ্য করে তোর বাড়িতে থাকার জন্য মিথ্যা অভিনয় করে গেলাম তোর বাসায়, সেখানেও প্রতিদিন থাপ্পড় আর অপমান সহ্য করে থাকলাম, কিন্তু ফলস্বরূপ পেলাম অবহেলা। আর আজকে তুই আমাকে বাজির বস্তু বানিয়ে ফেলেছিস। কথাগুলো বলে সামিয়া নিচের দিকে তাকিয়ে রইল, আর ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ভাবলাম, আসলেই তো সামিয়ার জায়গায় যদি আমি হতাম তাহলে কি করতাম। তারপরও আমাকে পাওয়ার জন্য সে অপমান অত্যাচার সহ্য করতেছে। নেহার মুখে শুনেছি সামিয়া রাতে যখন একা থাকে তখন আমার ছবিটা মোবাইলে বের করে দেখে আর কান্না করে, আর তাকেই আমি সামিয়া আমার কলার ছেড়ে দিয়ে মাটির দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা সেই তোমার কাছে কি আমি এত বড়ই পাপ করেছি যার কোনো ক্ষমা হয় না? আমাকে মাফ করে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলা যায় না নাকি, সামিয়া আমি তোমাকে ভালোবাসি? বেশ, তোমাকে বলতে হবে না। আমি যেহেতু খুব বেশি পাপ করে ফেলেছি যার কোনো ক্ষমা নেই, তাহলে আমি চলে যাব তোমাকে ছেড়ে, কোনোদিন আর আসবো না ভালোবাসার দাবি নিয়ে। বলে সামিয়া আমার কাছ থেকে হাত ছাড়িয়ে হাঁটা ধরবে, অমনি আমি ওর হাত ধরে টান দিয়ে আমার বুকে জড়িয়ে ধরে বললাম, কোথায় যাবি তুই আমাকে ছেড়ে? আমিও যাব তোর সাথে। সেই অচনপুরের অচেনা পথে হাঁটবো দুজন একই সাথে, দুই হাত ধরে। আমার কথা শুনে সামিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন? আমি ওর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, সরি জান পাখি, আর কখনো দিব না, এখন সুখ দিব। বলেই ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। সামিয়া হাঁপাতে হাঁপাতে বলল, যা দুষ্টু, এতক্ষণ কেউ করে? আমি একটু মুচকি এসে বললাম, তাহলে একটু শিখিয়ে দাও। এখন নয়, বিয়ের পর। ওরে বাবা, তাই নাকি? এই একদম ভালো হবে না কিন্তু। আচ্ছা আমাদের মেয়ে কই? মামুনি আমি জানি। দিকে এগুতে এগুতে পিছন থেকে কে যেন কথাটা বলল। পিছনে তাকিয়ে দেখে তো আমি বড় একটা শক খেলাম, কেননা দরজার কাছে দাঁড়িয়ে আছে মিম আর নেহা।
আর যাকে দেখে আমি সবচেয়ে বেশি অবাক হলাম তিনি হলেন প্রিন্সিপাল স্যার। আমি ভাবতেছি স্যার এইখানে কেন? স্যারকে এখানে দেখে আমি কিছুটা লজ্জাই পেলাম, কারণ একজন কলেজের প্রিন্সিপাল স্যারের সামনে একজন ম্যামের সাথে রোমান্স করাটা লজ্জারই ব্যাপার। মিম এসে আমার কোলে উঠলো, আমি ওকে কোলে তুলে নিয়ে কপালে একটা চুমু দিলাম। প্রিন্সিপাল স্যার আমাদের দিকে এগিয়ে এসে মুচকি এসে বলল, তাহলে সামিয়া, তুই অনেক কষ্ট করে তোর ভালোবাসার মানুষকে কাছে পেলি। সামিয়ার প্রতি উত্তরে একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ মামা, পেয়েছি, তবে এখানে তোমার অবদানটাই বেশি। প্রিন্সিপাল স্যারকে সামিয়া মামা ডাকায় আমি আর নেহা খুব অবাক হলাম। আমি সামিয়াকে বললাম, মামা মানে? সামিয়াকে প্রিন্সিপাল স্যার কিছু বলতে না দিয়ে তিনি বললেন, অবাক হওয়ার কিছুই নেই, আমি সামিয়ার মামা, আর সামিয়া হলো আমার একমাত্র বোনের একমাত্র মেয়ে। তো আমাকে আর বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার বললেন, হ্যাঁ, তুমি হয়তো ভাবছো যে আমার বাসা সিলেট হলে আমি এখানে কেন, আর সামিয়া বা তোমাকে আমার কথা বলেনি কেন, তাই তো? হ্যাঁ, আসলে ঢাকায় আমাদের একটা কোম্পানি আছে আর কয়েকটা বাসা আছে যেগুলো বর্তমানে ভাড়া দেওয়া হয়েছে। আমি এগুলো দেখাশোনার সুবাদে সিলেট থেকে ঢাকায় আসি আর এখানে লেখাপড়া শুরু করি। আর আজকে আমি এই কলেজের প্রিন্সিপাল, আর আমি বাসায় মানে সিলেটে তেমন চাই না, যার জন্য সামিয়াদের ওখানেই যাওয়া হয় না। আর এজন্যই তোমার সাথে আমার কোনো পরিচয় নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু সামিয়া যে বলল আপনার অবদান বেশি, এটা কোন কাজে? তাহলে শোনো, সামিয়া লেখাপড়া শেষ করে জব করতে চাইলেও ওর বাবা মা নিষেধ করে, কিন্তু সামিয়া জব করবেই, একই কথাই জব করবেই। ওর বাবা মা ওকে বাধা দেয়নি, কারণ তোমাকে হারানোর পর থেকে সামিয়া একেবারে ভেঙে পড়েছিল। এখানে জয়েন করার কয়েক মাস আগেই কিছুটা সুস্থ হয়ে উঠল, যার ফলে সামিয়ার মা বাবা আর তাকে জব করতে বাধা দেয়নি। যদি আবার তাদের একমাত্র সন্তান আগের মতো অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাদের আর কিছুই থাকবে না। এজন্যই থাকে জব করার অনুমতি দেয়, যাতে সে সুস্থ থাকে, ভেঙে না পড়ে। এরপর তাকে আমার এখানে মানে ঢাকা পাঠানো হয়। আর আমাদের কলেজের একটা ইংলিশ টিচার প্রয়োজন ছিল। সামিয়ার রেজাল্ট ভালো হয় তাকে এখানে জব পেতে কোনো সমস্যা হয়নি। এরপর যেদিন তুমি সামিয়াকে বরণ করে নিতে যাও, সেদিন সামিয়া তোমাকে দেখার পর থেকে কেমন জানি চিন্তিত হয়ে পড়েছিল। তবে তার চিন্তার মাঝে আমি দেখতে পেয়েছিলাম কোনো অমূল্য সম্পদ, হারানোর পরে খুঁজে পাওয়ার আনন্দ। সেই দিন সামিয়া স্টেজ থেকে নেমে সোজাসুজি আমার রুমে আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা, তোকে সে তখন থেকে চিন্তিত মনে হচ্ছে? সামিয়া তখন আমাকে বলেছিল, মামা, আজকে যে ছেলেটা আমাকে বরণ করে নেওয়ার জন্য স্টেজে উঠেছে সে কে? কেন মা, তুই কি শাহিদ হাসানের কথা বলেছিলি? হ্যাঁ। সে হলো আমাদের কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, খুব ভদ্র এবং মেধাবী। তার আরেকটা পরিচয় হলো সে এখানকার বিশিষ্ট ব্যবসায়ী আখতারুল জামানের ছেলে। আর আখতারুল জামান হলো আমার বেস্ট ফ্রেন্ড। আখতারুজ্জামান কি তার আসল বাবা নাকি অন্য কিছু? না, আসল নয়। আজ থেকে প্রায় 3 বছর আগে আখতারুল জামান সাহেব রাস্তা দিয়ে হেঁটে আসছিল, আর তার বিপরীত দিক থেকে একটা ট্রাক হর্ন দিতে দিতে আসছিল, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ করে কে যেন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যার ফলে সে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পায়। আর সে তাকে ধাক্কা দিয়েছিল, সে হলো শাহিদ হাসান শাহী। এরপর থেকে আখতারুল জামান শাহিদ হাসানকে শাহী থেকে সকলের কাছে তার ছেলে হিসেবে পরিচিত দেয়। আর তার মৃত্যুর কয়েক মুহূর্ত আগে তার সমস্ত সম্পত্তি শাহিদ হাসানের নামে লিখে দিয়ে যায়। কিন্তু আখতারুজ্জামান কি কোনো পরিবার নেই? ছিল, কিন্তু আজ থেকে 8 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও, কিন্তু তুই এত কিছু জানতে চাইছিস কেন? মামা, এই শাহিদই হলো আমার সেই শাহিদ যে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল। কি? এটা আমার কখনো বিশ্বাস হবে না। তোদের মধ্যে কোনো ভুল হয়েছে। যে ছেলের সঙ্গে শুয়ে শুয়ে মেয়েরা ঘোরাফেরা করে, তারপরও সেই তাদের দিকে ফিরে তাকায় না, সেই ছেলে কিনা এইসব একটা জঘন্য কাজ করতে পারে। নিশ্চয় তোদের মাঝে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে।
না হলে এ মেয়ে মিথ্যা নাটক করছে। আমারও তো তাই মনে হয়, আমার শাহিদ এরকম কাজ করতে পারে না। প্রিন্সিপাল স্যার আমাকে বললেন। এরপর সে কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। একটু পরে সে সেন্স ফিরে এসে তার বাসায় চলে যায়, তবে সেটাও আমার বাসা। কয়েকদিন পরে এসে আমার কাছে সে ছুটি নিয়ে রাজশাহীতে যায়। এরপর সেখান থেকে সোজাসুজি আমার কাছে এসে বলল, মামা আমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প করতে হবে বল? তবে আমাদের পরিচয় যেন কেউ না জানতে পারে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এরপর থেকে সামিয়া আর আমার মিশন শুরু হয়। কি করে তোমাকে সামিয়ার প্রতি আকৃষ্ট করা যাবে। আমি বুদ্ধি বের করে তোমাকে সামিয়ার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিলাম, কিন্তু সেখানেও কাজ হলো না। এরপরে সামিয়ার বুদ্ধিতে একটা ট্যুরের ব্যবস্থা করলাম, যেটা এর আগে এ কলেজ থেকে কয়েক বছর ধরে বন্ধ ছিল। এটা শুধু সামিয়ার জন্যই হয়েছিল। তার উদ্দেশ্য ছিল তোমাকে সামিয়ার প্রতি আকৃষ্ট করা, কিন্তু এখনো কাজ হলো না। এরপর নেহা আর সামিয়ার বুদ্ধিতে সামিয়াকে তোমার বাসায় পাঠিয়ে দিলাম। তবে আমার আর সামিয়ার সম্পর্কে নেহা কিছুই জানতো না, কিন্তু তোমার বাসায় সামিয়া অনেক অত্যাচার সহ্য করেছিল, যেটা সামিয়া আমাকে না বললেও আমি বুঝতে পেরেছিলাম। অনেক অত্যাচার অপমান সহ্য করার পর আজকে আমার ভাগ্নি তার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছে। একজন মানুষ তার ভালোবাসার কতটুকু ভালোবাসলে তার দেওয়া অপমান, তার দেওয়া অত্যাচার সহ্য করে শুধু তাকে পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে, তা আমি আমার ভাগ্নিকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, সন্দেহ থাকতেই পারে, একজন আরেকজনকে ভুল বুঝতেই পারে। এর অর্থ এই নয় যে সেও তাকে ভুলে যাবে, তার প্রতি অত্যাচার করবে। এটি কিন্তু ঠিক নয়। পরিশেষে তোমাকে একটা কথাই বলি, আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, যেটা আমি না দেখলে বুঝতে পারতাম না। সো শাহিদ, তুমি আর তাকে কখনোই কষ্ট দিও না। না স্যার, আর কখনো কষ্ট দিব না, এখন থেকে সুখী রাখবো। গুড, তাহলে আমি আসি। আর তোমরা চাইলে আজকে ঘোরাফেরা করে আসতে পারো, আজকে তোমাদের ছুটি। সামিয়া খুশি হয়ে ওর মামাকে বলল, থ্যাঙ্কস মামা। প্রিন্সিপাল স্যার মুস্কি হেসে সামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার পাগলে মেয়ে। প্রিন্সিপাল স্যার রুম থেকে বের হয়ে গেলেন। স্যার যাওয়ার পর নেহা বলল, আচ্ছা ভাবি, আমি একটা জিনিস বুঝলাম না। কি বুঝলে না ননদি? বিয়ে না হতেই এত ভাবি ননদ ডাকাডাকি, বিয়ে হলে না জানে কি হয়। ও হ্যালো, এটা আমাদের ভাবি ননদের ব্যাপার, আপনাকে কেউ নাক গলাতে বলিনি। আর কি বললে, বিয়ে? তাই না, দাঁড়াও, আজকে আব্বুকে ফোন দিয়ে বিয়ের ব্যবস্থা করতে বলতেছি। এই না না, এখন আমি বিয়ে করে প্যারা সহ্য করতে পারবো না। কি, আমি প্যারা? আমাদের কথা শুনে নেহা দাঁত কেলিয়ে হাসতেছে। না না, আপনি কেন প্যারা হতে যাবেন? আপনি তো হলেন আমার মেয়ের ভদ্র আম্মু, তাই না আম্মু? হ্যাঁ বাবাই, কিন্তু আমার আম্মু যে। এইটা তোমার আম্মু। এটা তো আমার মামুনি হয়। সামিয়া মিমকে আমার কোল থেকে ওর কোলে নিতে নিতে বলল, আমি তোমার আম্মু, আমি তোমার মামুনি, বুঝেছো আম্মু? মিম সামিয়ার গলা জড়িয়ে ধরে বলল, হ্যাঁ আম্মু, বুঝেছি। ওকে সোনা। ভাবি, আমি কিছুতেই তোমার উত্তর এখনো পেলাম না। বাসায় যে ফ্রি টাইমে বলবো, বুঝেছো? চলো আজকে ঘুরতে যাই। ঠিক আছে চলো। কতদিন পরে আজকে দুজনে ঘুরতে যাব, ভাবতেই মনের মধ্যে একটা অজানা অনুভূতি জেগে উঠেছে। আজ থেকে 3 বছর আগে কত একসাথে ঘোরাঘুরি করেছি, কতদিন পার করেছি, আজকে আবার ঘুরতে বের হচ্ছি। তবে সেই দিনগুলো আর আজকের দিনের মধ্যে পার্থক্য আছে। সেই দিন ছিল আমার মাথার উপর পিতা নামক একটা ছাদ, আর আজকে আমি হয়ে গেছি একজনের পিতা নামক ছাদ। ভাবতেই অন্যরকম একটা অনুভূতি ফিল করতেছি। আজকে আমার আছে একটা নিষ্পাপ মেয়ে, আর একটা আছে সরল সহজ মনের অধিকারী একটা বোন, যার মধ্যে নেই কোনো অহংকার। তাকে যদি বলি, আপু তোর কি কি জামা কাপড় প্রয়োজন, সে বলবে, না ভাইয়া আমি এতেই ঠিক আছি। অন্য কেউ হলে হয়তো আমার সম্পদের বড়াই করে নিজে আধুনিক হয়ে থাকতো, কিন্তু আমার বোন ঠিক তার বিপরীত। যাই হোক, সামিয়া, মিম, নেহা আর আমি সামিয়ার রুম থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে হাঁটা ধরলাম। ক্যাম্পাসে পৌঁছাতেই আমার বন্ধুরা আমাদের সামনে এসে উপস্থিত হলো। আমি কিছু বলতে যাব, তার আগেই রিয়াদ বলল, কি মামা, কোথায় যাও?
আমার বাজির কথা মনে নেই? এই রে, আমার তো মনে ছিল না কি জন্য যে বাজি ধরতে গেলাম। আরে কিসের বাজির কথা বলতেছিস? ও ভাই, তুই ভাবিকে পেয়ে আমাদের বাজির কথা ভুলে গেলি? আমাদের জন্য তুই তোর এক্স গার্লফ্রেন্ডকে ফিরে পাইলি, আর আমাদেরই ভুলে গেলি? আচ্ছা তোরা কি চাস? আমাদের 3 জনকে মোট 5,000 টাকা দে, তাহলেই হবে। কি 5,000 টাকা? মানে 5-এর পরে 3টা? শোনো ভাই, এত টাকা আমার কাছে নাই। তুই আমার ভালো গুলুমুলু বন্ধু হোস, তাই না? একটু কম কর না দোস্ত। আমি তোর গুলুমুলু বন্ধু, ভালো বন্ধু, সব কিছু। এখন টাকা বের কর, এসব ইমোশনাল কথা বলে কাজ হবে না। কি করি 5,000 টাকা? হুস, খেলে তো বন্ধুরাই খাবে, দিয়েই দিই। পকেট থেকে মানিব্যাগটা বের করে সামিয়া ওর ব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিল। ওরা সামিয়ার থেকে নিতে না চাইলেও সামিয়া জোরাজোরিতে নিতে রাজি হলো। আমি বন্ধুদেরকে বিদায় দিয়ে সামিয়া, নেহা আর মিমকে নিয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে দেখি খাওয়ার পরে ওদেরকে নিয়ে পার্কিং লটে আসলাম। এরপরে 4 জনে চাপাচাপি ভাবে বাইকে উঠে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে গাড়ি নিয়ে বের হলাম ঘুরতে। লাঞ্চ করে আবার ঘোরাফেরা করে ওদেরকে নিয়ে এতিমখানায় আসলাম। সেখানে বাচ্চাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। তবে এতিমখানার বাচ্চাদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা ডিনার করে সকলে মিলে আড্ডা দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার রুমে গেলাম, আর সামিয়া, মিম আর নেহার রুমে গেল। রুমে এসে রাফিকে ফোন দিলাম। একবার ঢুকতে রিসিভ করলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আমার বাসার সবাই কেমন আছে? সুস্থই আছে। আন্টিও এখন মোটামুটি সুস্থ, কিন্তু আন্টি মাঝে মাঝেই তোর কথা ভেবে অসুস্থ হয়ে পড়ে। আর তোর বাবা আর ভাইয়া তো প্রতিদিন আমার কাছে এসে বলে তুই কোথায় আছিস, তা আমি জানি কিনা। ও আচ্ছা, শোন, তোকে যে জন্য ফোন দিয়েছি। বল। এরপরে আমি আজকে সামিয়ার সাথে যা কিছু হয়েছে সব বললাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। চেষ্টা করব। রাফির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। একটু পরেই ঘুমের রাজ্যে পায়ে জমালাম। আড্ডা দিয়ে রুমে গিয়ে শুয়ে থেকে নেহা সামিয়াকে বলল, ভাবি, তুমি কিন্তু বললে না। বলতেছি মাই ডিয়ার ননদি, শোনো এবার। এরপরে সামিয়া নেহাকে সাহিদ আর সামিয়ার প্রথমে দেখা থেকে শুরু করে সাইদের সাথে প্রেম, সাইদের সাথে ঘোরাফেরা করে সাইদের পরিবার এবং সামিয়ার পরিবারের লোকজনের সাথে কথা, সাইদের সাথে রিপার মিথ্যা নাটক। এরপরে সাইদকে বাসা থেকে বের করে দেওয়া, অর্থাৎ সাইদের সাথে যা কিছু হয়েছে সব বলল। সামিয়ার কথা শুনে নেহার চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমা হয়েছে। সামিয়া নেহাকে বলল, আমার জায়গায় তুমি হলে কি করতে নেহা, বলো? ঠিক আছে ভাবি, তবে ভুল বোঝাবুঝি একটা সম্পর্ককে নিমেষেই ধ্বংস করে দেয়। কিন্তু ভাবি, তোমাকেও বিষয়টা বিবেচনা করে দেখা উচিত ছিল। যাকগে, যা হওয়ার হয়ে গেছে, সেসব ভুলে আবার নতুন করে শুরু করো। আর একটা মেয়ে তো আছেই, একে কখনো মায়ের আদর থেকে বঞ্চিত করো না প্লিজ। এটা আমার অনুরোধ। সামিয়া মিমকে জড়িয়ে ধরে বলল, না রে পাগলি, এটা আমার মেয়ে, একে কখনো আমার আদর থেকে বঞ্চিত করবো না। বলে সামিয়া মিমের কপালে একটা চুমু দিল। এরপরে সামিয়া আর নেহা ঘুমিয়ে পড়লো। ফজরের আজানে আমার ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে উজু করে নামাজ পড়ে নেহার রুমে গেলাম। নেহার রুমে গিয়ে দেখি নেহা আর সামিয়াকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দিলাম। সামিয়া নামাজ পড়ে নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে গেল। আমি নিষেধ করলাম, কিন্তু সে নাস্তা তৈরি করবেই। আমিও আর বাধা দিলাম না। নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরে ক্লাস শেষ করে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। লেখাপড়া করে আড্ডা দিতে বোন, মেয়ে আর মেয়ের মাকে নিয়ে ঘোরাফেরা করতে কেটে গেল 1 বছর। এই 1 বছরের মধ্যে এখনো আমি আমার পরিবারের সাথে দেখা করিনি। আম্মু এখন পুরোপুরি সুস্থ। রাফির ফোন দেখে মাঝে মাঝে আম্মুর সাথে কথা বলি। আম্মু অনেকবার বাসায় যেতে বলেছে, কিন্তু যায়নি। যা হবে কিনা তাও জানি না। আর এই 1 বছরের সবচেয়ে বড় পরিবর্তন হলো আমি আর সামিয়া আগের তুলনায় বেস্ট কাপল হয়ে গেছি। হ্যাঁ, আপনারা হয়তো ঠিকই ধরেছেন, আমার আর সামিয়ার এখনো বিয়ে হয়নি। সামিয়ার বাবা মা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যেতেন। আর সামিয়া খুব সময় রাজশাহীতে, মানে তার বাবা মায়ের কাছে যাইতো। আমার লেখাপড়া শেষ করে ব্যবসার হাল ধরেছি। ভাবতেছি সামিয়াকে বিয়ে করে লাইফটা সাজানো শুরু করব। নেহা এবার মেডিকেল ফার্স্ট ইয়ারে, আর আমার মেয়ে এখন আমাকে আর ওর মামনিকে সব সময় জ্বালিয়ে মারে। একটু বড় হয়েছে তো তাই। আর আমার বন্ধুরা এখন জব করতেছে। আজকে বিকেলে 4টায় অফিসে একটা মিটিং আছে। মিটিংটা সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, মানে কার সাথে হবে তাও জানি না। সবকিছু আমার পিয়ে তিশা আরেক নাম বর্ষা রেডি করেছে। আর হ্যাঁ, এমডি আঙ্কেল এখন আর জব করে না, কারণ তার ছেলে তাকে নিয়ে খুলনায় থাকে। হলরুমে ক্লায়েন্টরা বসে আছেন আমার জন্য। একটু পরে আমি আমার পিয়ে তিশার সাথে হলরুমে ঢুকলাম। রুমে ঢুকে তাদের সাথে কথা বলতেই এক জায়গায় আমার নজর আটকে গেল, কারণ সেখানে ছিল আমার বড় ভাই সাইম আহমেদ। সে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তাকে দেখার পরে আমি সাথে সাথে হলরুম থেকে বের হয়ে আমার কেবিনে আসলাম। আমার এমন বিহেভ দেখে তিশা আমার কাছে এসে বলল,
সাহিদ, তোমার কি হয়েছে? আমি ঠিক আছি, তুমি যদি পারো তাহলে মিটিংটা কমপ্লিট করো, আর না পারলে ক্যান্সেল করো। ঠিক আছে, আমি পারবো। গুড, আমি বাসায় গেলাম, আর অফিসটা তুমি সামলে নিও। ওকে। আমি অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে কারোর সাথে কথা না বলে রুমে গেলাম। রুমে এসে অফিসের ব্যাগটা বেডে ছুঁড়ে ফেলে দিয়ে বেডের একপাশে বসে ভাবতে লাগলাম, ভাইয়া কেন তুমি আবার আমার সামনে আসলে? তুমি বলেছিলে আমি পাপী, আজ কেন আবার আমার সামনে এসে আমাকে সেই কালো অতীতকে মনে করিয়ে দিচ্ছ? একটু পরে সামিয়া রুমে এসে আমার সামনে বসে আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি আমার আবেগকে আর ধরে রাখতে না পেরে সামিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ভাইয়ার কথাগুলো বললাম। সামিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শাহিদ, সবকিছু ভুলে যাই, চলো না আবার আমরা সেই জীবনে ফিরে যাই যেখানে থাকবে পরিবারের সব লোকেরা, একসাথে বসে লাঞ্চ করব, ডিনার করব, যেখানে আমাদের ছেলে মেয়েরা খেলার সাথী হিসেবে পাবে তাদের দাদা দাদিকে। তা সম্ভব নয় সামিয়া। কেন সম্ভব নয় বলো? তারাও তো আমার মতো ভুল করেছিল। আমাকে যদি মাফ করতে পারো তাহলে তাদের কেন পারবে না? মনে করো তোমার ছেলে যদি একটা মেয়ের সাথে একাই একটা রুমে থাকে আর মেয়েটা যদি মিথ্যা চিৎকার করে, তোমার ছেলেকে দোষী সাব্যস্ত করে, তাহলে তুমি সেখানে যে কি করবে তাহলে বলো? আসলে তো আমি তো এইভাবে ভেবে দেখিনি। সামিয়ার কথাই লজিক আছে। আচ্ছা, ভেবে দেখি। কোনো ভাবাভাবি নেই। আমি আর কতদিন এভাবে থাকবো বলো? আমারও তো শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, তাই না? ও, তাহলে এই ব্যাপার, বলবে তো তাহলে। এদিকে আসো, আজকের জন্য কিছু দিয়ে দেই। আমি এখন এসব চাই না, একেবারে বিয়ের পর। তা তো বললে হবে না জান পাখি। সামিয়াকে কাছে টেনে নিয়ে, এই না। ওকে, আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁট এক করিয়ে দিলাম। একটু পরে সামিয়া রেসপন্স দিতে লাগলো। হঠাৎ করে আমার মেয়ে এসে বলল, কি ব্যাপার তোমরা এখানে লম্বান্ত করতো আর আমি তোমাদের দায়িত্ব কি? আমি সাথে সাথে সামিয়াকে ছেড়ে দিলাম। আমার মেয়ে ফিক করে হেসে দিয়ে দৌড়ে এসে ওর মায়ের কোলে উঠল। আমাদের দুজনের বিয়ে না হওয়ার পরেও মিম আম্মু আম্মু বলে ডাকতেছে বলে আপনারা কিছু মাইন্ড করিয়েন না। কয়েকদিন পরে বিয়ে করে ফেলবো। আপনাদের সকলের দাওয়াত, তবে গিফট ছাড়া কেউ বিয়েতে আসেন না, আর দাওয়াত বাতিল বলে গণ্য করা হবে। সামিয়া নিচের দিকে তাকিয়ে বলল, মেয়ের সামনে মান সম্মানটা খাবে আমার। ফ্রেশ হয়ে আসো, একসাথে ডিনার করব। আমি কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ডিনার করতে নেচে গেলাম। এরপরে ডিনার করে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে আমার মেয়ের ডাকে ঘুম ভাঙলো। আমার মেয়ে এসে আমাকে বলল, পাপাই কালের জন্য তোমাকে ডাকতে। ঠিক আছে আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা তো বাবাই। ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই ড্রয়িং রুমের সোফায় আমার নজর গেল। বসে থাকা লোকদের সাথে আমি সিঁড়িতেই দাঁড়িয়ে গেলাম, কারণ তারা হলেন আমার মা, বাবা, ভাই, ভাবি আর একটা ছোট্ট বাচ্চা। তাদের দেখার পরে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কতদিন পরে আজ সেই চেনা মুখগুলো দেখতেছি। যদিও আমি লুকিয়ে লুকিয়ে তাদের দেখেছি, কিন্তু সেই দিনের দেখা আর আজকের দেখা মধ্যে অনেক পার্থক্য। আমাকে দেখার পরে আমার আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কেমন আছিস বাবা? আমাদের কথা কি তোর একবারও মনে পড়েনি? শরীরের অবস্থা কি করেছিস? আমিও আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আমাকে মাফ করে দাও বাবা, আমি বিনা দোষে তোমাকে বাসা থেকে বের করে দিয়েছি। সি আব্বু, কি বলতেছো এসব? ছেলের কাছে কখনো বাবা মাফ চায়? আর আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সাইদের আব্বু সাইদের কথা শুনে আরো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগতো। মনে মনে ভাবতেছে, আমার ছেলে আমাদের এত ভালোবাসে আর আমরা তার উপর একটা মিথ্যে অপবাদ চাপিয়ে দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আমি আব্বুকে ছাড়িয়ে দিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কতদিন পরে আজকে আমাদের দুই ভাইয়ের একসাথে দেখা। ভাইয়া কান্না করতে করতে বলল, প্লিজ সাইদ তুই আমাদের ক্ষমা কর। আমরা না বুঝে তোকে বাসা থেকে বের করে দিয়েছি। ভাইয়া, আমি তোমাদের সকলকেই ক্ষমা করে দিয়েছি। কারো প্রতি আমার রাগ নেই। আমার যে কেউ হলে তাকে এই পরিস্থিতির শিকার হতে হতো। সো বাদ দাও এসব। কি করব বলেন? তারা হয়তো না বুঝে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তারা ভুল বুঝে আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার কাছে তাদের দেওয়া ভালোবাসার কাছে তাদের দেওয়া কষ্ট নিমেষেই হার মানিয়ে নেবে। সেই ছোট্টবেলায় আমি যখন স্কুলে পড়তাম, তখন আব্বু আমাকে তার ঘাড়ে করে স্কুলে নিয়ে আসতেন। যদিও গাড়ি ছিল, আবার যখন স্কুল ছুটি থাকতো তখন তিনি আমাকে তার ঘাড়ে নিয়ে শিশু পার্কে নিয়ে যেতেন। আমাকে আনন্দ দেওয়ার জন্য নিজেই আমার সাথে খেলতেন। আম্মুর কথা আর কি বলবো, আম্মু আমাকে ভাইয়ার থেকে বেশি ভালোবাসতো। যদিও একটা মিথ্যা কারণে তারা আমাকে ভুল বুঝেছিল, কিন্তু আমার বাবা মায়ের জায়গায় যে কোনো বাবা মা থাকলে একই কাজ করতো।
আমার মনেও তাদের প্রতি একটা অভিমান ছিল, সেই অভিমানের জন্য আমি তাদের কাছে ফিরে যেতে পারিনি। কিন্তু গতকাল সামিয়ার কথার দ্বারা সেই অভিমান আমার মন থেকে দূরে চলে গেছে। যদি আমার ছেলে এরূপ মিথ্যা নাটকের সম্মুখীন হতো, আর আমি সেই মুহূর্তে কি করতাম? নিশ্চয়ই এরকম করতাম যেটা আমার বাবা মা আমার সাথে করেছে। এসব ভেবে বুঝলাম আসলে মা বাবার এখানে কোনো দোষ নেই। তাছাড়া তারাও অনেক কষ্ট পেয়েছে। জীবনের শেষ পর্যায়ে তাদের একটু হাসি খুশি রাখা প্রতিটা সন্তানের কর্তব্য। এরপরে আমি ভাবির কাছে এসে বললাম, ভাবি কেমন আছো? ভাবি একটা মুচকি হেসে বলল, আগে ভালো ছিলাম না, কিন্তু এখন আমার ভাইকে পেয়ে ভালো আছি। এই কি অবস্থা করেছো শরীরের? ভাবির কথা শুনে আমার বাসাতে হাসির রোল পড়ে গেল। আমি আর সামিয়া মাথা নিচু করে আছি। আমি লজ্জাল মাখা মুখে বললাম, আরে ভাবি তেমন কিছুই না। আমার যা তোমার ঠিক মতো সেবা যত্ন করে না নাকি? বুঝি বুঝি দেবরজি, সব বুঝি। আচ্ছা ভাবি, এই বাচ্চাটাকে? ভাইয়ার কোলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে, এটা হলো তোমার একমাত্র আদরের ভাতিজা আব্দুল্লাহ আল রাফি চৌধুরী। বাহ, খুব সুন্দর তো। দেখতে হবে ভাতিজাটা কার। আমি মুচকি হেসে বললাম, তখন আব্বু বলল, এসব কথা এখন বাদ দিয়ে এখন বলো তোমরা বিয়ে করছো কবে? আব্বুর কথা শুনে তেমন অবাক হলাম না, কারণ যে কেউ আমাকে আর সামিয়াকে দেখে মনে করবে আমরা দুজন হাজবেন্ড এবং ওয়াইফ। আমি আব্বুকে বললাম, আব্বু আমরা এখনো বিয়ে করিনি। কি? তাহলে সামিয়া এখানে কেন? আসলে আঙ্কেল। এরপরে সামিয়া সবকিছু বলল। যাক, খুব ভালো, তাহলে আমরা ধুমধাম করে বিয়ে দিতে পারবো। ঠিকই বলেছেন আম্মু, তাই তো বলি আমার দেবরজির শরীর এমন কেন। ভাবির কথা শুনে আবার সবাই হাসতে লাগলো। সামিয়ার দিকে তাকিয়ে দেখে মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসতেছে। আমি লজ্জা পেয়ে সোফা থেকে উঠে আব্দুল্লাহকে রেখে রুমের দিকে আসার জন্য পা বাড়াতেই আমার মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, কি হয়েছে আম্মু? বাবাই, এই লোকগুলোকে। মিমকে আমি আমার আম্মুকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার দাদি। ভাইয়াকে দেখিয়ে দিয়ে বললাম, এইটা তোমার বড় আব্বু। ভাবিকে দেখিয়ে বললাম, এটা তোমার বড় আম্মু। আর ছোট বাচ্চাকে দেখিয়ে দিয়ে বললাম, এটা হলো তোমার বড় ভাইয়া আব্দুল্লাহ আল রাফি। এরপরে আমি আমার আব্বুকে দেখিয়ে দিয়ে বললাম, এইটা তোমার দাদু। মিম খুশি হয়ে আমার কোল থেকে নেমে আব্বুর কোলে উঠে গিয়ে বলল, দাদু এতদিন তোতেই দিলে, আমাকে কুট্টু নিয়ে যাবে, আমাকে চকলেট কিনে দেবে। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না আপু। আমার নাম মিম হাসান, আমার বাবার নাম তাইদ হাসান, আর আমার মামুনের নাম তামিয়া আক্তার। বুঝেছো? আমার আব্বু মিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে আমার পাকা বুড়ি, আমি বুঝেছি। আব্বুর কথা শুনে মিম খিলখিল করে হেসে দিল। কেউ কখনো এইভাবে আদর করে কথা বলেনি। আমি আব্বুকে বললাম, আমি তোমাদের মিমের সম্পর্কে বলতেছি। মিম, তুমি তোমার আন্টিকে ডেকে নিয়ে এসো তো আম্মু। নেহার কয়েকদিন পর একটা এক্সাম আছে, সেই জন্য নেহা এখন রুমে বসে থেকেই পড়তেছে। মিম ওর দাদুর কোল থেকে নামতে নামতে বলল, আচ্ছা তো বাবাই। মিম নেহাকে ডাকতে যাওয়ার পরে আমি মিমের সম্পর্কে আব্বু আম্মুকে সহ ভাইয়া ভাবিকে সবকিছু বলে দিলাম। এরপরে আমি বললাম, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মিমকে আমি আমার মেয়ে হিসেবেই রাখবো। কোনোদিন তাকে বাবার অধিকার থেকে বঞ্চিত করব না। আর তোমাদের কাছে আমার এটাই অনুরোধ, তোমরা কখনো আমার মেয়েকে এসব কথা বলবে না। ঠিক আছে, আর আমার নাতনি হিসাবে খুব পছন্দ হয়েছে। আমারও। বাবা, আমি মিমকে নিয়ে কি ভেবেছি জানো? কি? মিমকে আমার রাফির বউ বানাবো। কি বলো রাফির মা? ভাইয়ার কথা শুনে সকলে হাসলাম। ভাবি হাসতে হাসতে বলল, ঠিকই বলেছো, বাড়িতে বেয়াই বিয়ান পাবো। ভাবির কথা শুনে আবার হাসতে লাগলাম। কতদিন পরে আজ পরিবারের লোকজন মন খুলে হাসতেছে, ভাবতেই ভালো লাগতেছে। আম্মু আমাকে বলল, বাবা তুই মিমকে ওর আন্টিকে ডাকতে পাঠালি, ওর আন্টিকে? আম্মু, মিমের আন্টি হলো নেহা, মানে আমার বোন। আজ থেকে প্রায় 3 বছর আগে একটা হাসপাতালে। এরপর সবকিছু খুলে বললাম। কথা শেষ হতেই দেখি নেহা মিমকে কোলে নিয়ে নিচে নামতেছে। নেহা এসে আমার পাশে বসলো। আমি নেহাকে বললাম, নেহা এটা হলো আমার আব্বু। এরপরে একে একে সকলের সাথে পরিচয় করিয়ে দিলাম। নেহা আমার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আমার আব্বু বলল, কষে একটা চড় মারবো বেয়াদব মেয়ে। আক্কেল কি? হ্যাঁ, আজ থেকে বাবা বলে ডাকবি, বাবা, বুঝছিস? নেহা আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, হ্যাঁ বাবা, বুঝেছি। এই পাগলি মেয়ে, আর কখনো কান্না করবি না। পরে আম্মু নেহাকে কাছে টেনে নিয়ে আম্মু গলা থেকে একটা হার খুলে পরিয়ে দিয়ে বলল, বাহ, আমার মেয়েকে তো খুব মানিয়েছে।
নেহা অনেকদিন পরে এমন একটা মায়ের আদর পেয়ে নিজের আবেগকে আর ধরে রাখতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আম্মু নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর যেন কখনো আমার মেয়েকে কান্না করতে না দেখি। নেহা চোখের পানি মুছে বলল, ঠিক আছে আম্মু। গুড গার্ল। পরে ভাইয়া নেহাকে কাছে ডেকে পাশে বসিয়ে নেহাকে বলল, কোন ক্লাসে পড়িস বোন? আমি কিন্তু তোকে তুই করে বলবো। ভাইয়া নেহার কপালে চুমু দিয়ে বলল, তাহলে আমাদের পরিবারের মধ্যে ডাক্তার আসলো। ঠিকই বলেছ। তখন ভাইয়া বলল, আমার ভাই যে আমাদের এত কিছু উপহার দিবে তা ভাবতেই পারিনি। প্রথমে একটা ফুটফুটে মিষ্টি ভাতিজি, এখন আবার একটা বোন। তখন আম্মু বলল, আমিও খুব খুশি হয়েছি এদের দুজনকে পেয়ে। আরো কিছুক্ষণ কথা বলার পর আমি মিম আর আব্দুল্লাহ আল রাফিকে আমার কাছে ডাকলাম। দুজনেই আমার কাছে আসার পরে আমি মিমকে বললাম, আম্মু এটা তোমার ভাইয়া, আর আব্বু এটা তোমার আপু, দুজনেই খেলা করো। আচ্ছা। আচ্ছা তো বাবাই। মিমকে রাফিকে বলল, পাইও, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ আল লতিফ আদ-দৌদুলি। এই কি, আমার ভাতিজাও তো দেখি আমার মেয়ের মতো স্পষ্টভাবে কথা বলে। বাহ, এদের স্বামী স্ত্রী তো দেখি এখন থেকেই মিল আছে। আমার নাম মিম হাসান। এর পরে ওরা দুজন বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো। মিম বলতেছে আমার বাবাই আমাদের চকলেট দেয় আদল তলে। রাফিও তার বাবাকে তাকে দেখিয়ে তা বলতেছে। একটু পরে সামিয়া এসে আমাদের নাস্তা করার জন্য ডাকলো, আর আমরা সকলে নাস্তা করতে বসলাম। সামিয়া আর ভাবি দাঁড়িয়ে থেকে খাবার প্লেটে তুলে দিচ্ছে। মিম আর রাফি ওদের দাদির কাছে বসেছে। ওদের খাইয়ে দিয়ে আম্মু নেহাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আবার সোফায় বসলাম। আব্বু আমাকে বলল, শাহিদ, তোদের সবকিছু প্যাক করে নে, আজ থেকে আমাদের সাথে থাকবি, রেডি হয়ে নে। আমি কোনো কথা শুনতে চাই না। কতদিন পরে তোকে কাছে পাইছি, আর সাথে যাচ্ছি না। তুই এখন আমাদের সাথে থাকবি। বাবা আমি তো এখন যেতে পারবো না, আমার অফিস আছে। কিন্তু আমাকে আর বলতে না দিয়ে ভাইয়া বলল, কোনো কিন্তু নয়, তুই আজ আমাদের সাথে যাচ্ছিস, এটাই ফাইনাল। আর হ্যাঁ নেহা বোন, তুইও বের হ, আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি। সামিয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে করুণ ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মানে তার যাওয়ার মত আছে। এছাড়াও অনেকদিন হয়ে গেল সামিয়া বাসাতে যায়নি, আর নেহারও একটা মা বাবার প্রয়োজন। বিভিন্ন দিকে বিবেচনা করে আমি বললাম, ঠিক আছে চলো। আমি রুমে এসে প্রয়োজনীয় পোশাকগুলো আর কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্যাক করে নিলাম। এরপরে তিশাকে ফোন করে বললাম আমি 1 মাসের জন্য রাজশাহীতে যাচ্ছি, অফিসটা সামলে রাখতে, আর কোনো সমস্যা হলে আমাকে জানাতে বললাম। তিশা হ্যাঁ বলল, আর আমার তিশার উপর যথেষ্ট বিশ্বাস আছে যে সে সব ভালোভাবেই দেখাশোনা করবে। এরপরে এতিমখানা ম্যানেজারের সাথে কথা বলে লাগাজ নিয়ে নিচে আসলাম। একটু পরে আমার মেয়ে, ওর মা আর ওর আন্টি একসাথে নিচে আসলো। বাসা থেকে বের হয়ে আমি দারোয়ান চাচাকে বলে গাড়ি নিয়ে বের হলাম রাজশাহীর উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে সামিয়া, নেহা আর ভাবি, আর ভাইয়ার গাড়িতে আছে মা, বাবা, মিম, আব্দুল্লাহ আর ভাইয়া। দীর্ঘক্ষণ পরে ড্রাইভ করার পর পৌঁছে গেলাম প্রাণপ্রিয় বরেন্দ্রভূমি রাজশাহীতে। বাসায় পৌঁছে আমি আমার রুমে গেলাম। ভাবি নেহাকে নেহার রুম দেখিয়ে দিলেন, আর সেখানে সামিয়া আর মিমও গেছে। ফ্রেশ হয়ে নাস্তা করে আমি, মিম আর সামিয়া বের হলাম সামিয়াদের বাসায়। নেহা আসেনি, ওর শরীর ক্লান্ত, তাই রেস্ট নিয়েছে। হবু শ্বশুর বাড়ি পৌঁছানোর পরে তারা তাদের মেয়ে এবং সঙ্গে একটা কিউট নাতনিকে পেয়ে খুশি হয়ে গেছে। শ্বশুর বাড়ির জামাই আদর পাওয়ার পরে আমি মিমকে নিয়ে আমার বাসায় আসলাম। সামিয়ার আসতে চেয়েছিল কিন্তু আমি নিয়ে আসিনি, কারণ সামিয়ার মা বাবা তাদের মেয়েকে অনেকদিন পরে আজকে পেয়েছে, তারাও ওর সাথে কিছু কথা বলবে, আড্ডা দিবে, এই জন্য আনিনি। বাসায় এসে মিম রাফিকে দেখতে পেয়ে ওর সাথে গার্ডেনে খেলতে গেল। আমি একটু রেস্ট নিয়ে বের হলাম বন্ধুদের সাথে দেখা করতে। তাদের একটা জায়গায় ঠিকানা দিলাম। আমি সেখানে পৌঁছানোর পরেই ওরা দুজন মানে রাফি আর সিফাত আসলো। ওদের সাথে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিলাম। আড্ডা দিতে রাত প্রায় 8টা বেজে গেল। ওদেরকে বিদায় দিয়ে কিছু ফুচকা আর কিছু চকলেট নিয়ে বাসায় আসলাম। বাসায় সে কলিং বেল বাজাতেই ভাবি সে দরজা খুলে দিল। বাসার ভিতরে ঢুকে দেখি সামিয়ার বাবা, সামিয়ার মা, আমার বাবা, আমার মা আর ভাইয়া সোফায় বসে থেকে কি যেন আলোচনা করতেছে। আমি সামিয়ার মা বাবাকে সালাম দিয়ে সিঁড়িতে আমার রুমে যাওয়ার জন্য উপরে উঠতেই আব্বু আমাকে দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে গেলাম। আব্বু আমাকে বলল, সাইদ, এই মাসের 5 তারিখে তোমার আর সামিয়ার বিয়ে, এই বিষয়ে তোমার কোনো আপত্তি আছে? না বাবা, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। তারা আরো কিছু কথা বলল, তা আমি না শুনে আমার রুমে আসলাম। রুমে এসে দেখি সামিয়া, নেহা, মিম আর রাফি বেডে বসে থেকে আমার ল্যাপটপে কি যেন দেখতেছে। কোথায় গিয়েছিলে?
সামিয়া আমাকে দেখতে পেয়ে ল্যাপটপটা রেখে আমাকে বলল বন্ধুদের সাথে দেখা করতে। আচ্ছা ফ্রেশ হয়ে নাও। আমি আর কথা না বলে ফ্রেশ হতে লাগলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে সামিয়া আর নেহাকে কিছু ফুচকা দিলাম, আর কিছু রেখে নেহাকে তা ভাবিকে দেওয়ার জন্য বললাম, আর চকলেটগুলা মিম আর রাফিকে দিলাম। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সকালে ডিনার করতে গেলাম। দুই পরিবার খুব আনন্দে ডিনার সেরে ফেললাম। ডিনার শেষে সামিয়ার মা বাবা ওরা ওদের বাসায় চলে গেল। আমিও ওদের বিদায় দিয়ে রুমে আসলাম। জার্নি করার পরে শরীরটা বেশ ক্লান্ত হয়ে পড়েছে, আর মিম ওর দাদা দাদির কাছে শুয়ে পড়েছে। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সকলে মিলে বের হলাম শপিং মলের উদ্দেশ্যে, কারণ বিয়ের আর মাত্র 2 দিন বাকি। দীর্ঘ 4টা ঘন্টা সময় নিয়ে দুই পরিবার শপিং করা শেষ হলো। বাসায় এসে গোসল করে লাঞ্চ করে বের হলাম বন্ধুদের দাওয়াত দেওয়ার জন্য। ওদের দাওয়াত দিয়ে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পৌঁছে সরাসরি অফিসে গেলাম। অফিসে গিয়ে সকল স্টাফকে 2 দিন ছুটি দিলাম, আর আমার বিয়ের দাওয়াত দিয়ে আসলাম। এরপরে এতিমখানা গিয়ে বাচ্চাদের সাথে আবার রওনা দিলাম রাজশাহীতে। বাসায় আসতেই রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে ডিনার করে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু কথা বলে রুমে আসলাম। রুমে এসে সামিয়াকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল একটা দিন। আজকে গায়ে হলুদের অনুষ্ঠানটা বেশ আনন্দেই কেটে গেল। সামিয়া আর আমার এক জায়গায় হলুদ সন্ধ্যার ব্যবস্থা করা হয়েছিল। হলুদ সন্ধ্যা শেষে সামিয়ারা ওদের বাসায় চলে গেল, আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে আমার বিয়ে, ভাবতেই নিজেকে কেমন জানি বড় লাগতেছে। আমার বাসা থেকে রওনা দিলাম সামিয়ার বাসার উদ্দেশ্যে। আমার গাড়িতে আছে নেহা, মিম, ভাবি, রাফি, সিফাত, ইকবাল, সাকিব আর রিয়াদ। হ্যাঁ, ওরাও এসেছে। সামিয়াদের বাসার গেটের সামনে গিয়ে গাড়ি থেকে নেমে গেটের কাছে যেতেই আমার কয়েকটা শালিকা মানে সামিয়ার কাজিনরা গেটে ফিতা বেঁধে দিয়ে বলল, টাকা ছাড়া নাকি আমাদের ভিতরে ঢুকতে দেবে না। রাফি ওদের বলল, কত টাকা চাই আপনাদের? 50,000 টাকা। কি এত টাকা হবে না, কম করুন। না, 50,000 টাকা দিতে হবে। আমার বন্ধুরা ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করে অবশেষে 20,000 নিয়ে আসলো। আমি পকেট থেকে 20,000 টাকা বের করে দিয়ে ফিতা কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই উপর থেকে আমাদের উপর ফুল পড়া শুরু হলো, আর এতক্ষণ মিম নেহার কাছেই ছিল। বিয়ের যাবতীয় কার্যকলাপ শেষ করে সামিয়ার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। সামিয়া ওর মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় প্রচুর পরিমাণ কেঁদেছে। এর আগে কখনো এমন ভাবে কান্না করতে দেখিনি। আর হ্যাঁ, বিয়েতে প্রিন্সিপাল স্যার মানে সামিয়ার মামাও এসেছিলেন। গাড়িতে পুরো রাস্তা সামিয়া আমার কাঁধে মাথা রেখে কেঁদেছিল। আমিও তাকে নিষেধ করিনি, কারণ সে তার মা বাবাকে ছেড়ে অন্যজনের কাছে চলে যাচ্ছে, এতে কাদাই স্বাভাবিক। বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে দরজার কাছে যেতেই আম্মু এসে সামিয়াকে বরণ করে নিল। নেহা আর ভাবি সামিয়াকে আমার রুমে নিয়ে গেল, আর আমি বন্ধুদের সাথে ছাদে গেলাম। ছাদে বেশ কিছুক্ষণ ধরে আড্ডা দিতেই আম্মু এসে ডেকে গেল রুমে যাওয়ার জন্য। আমি বন্ধুদের থেকে বিদায় নিয়ে ছাদ থেকে নেমে আসলাম। আমার রুমের দরজার কাছে আসতে দেখি ভাবি আর নেহা দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না কেন তারা দাঁড়িয়ে আছে। ওদের পাওনাটাও মিটিয়ে দিতেই ওরা দুজন আমাকে কিছু টিপস দিয়ে চলে গেল। আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে সামিয়া খাটে থেকে নেমে এসে আমার পায়ে সালাম দিতে গেলে আমি আটকিয়ে আমার সামনে দাঁড় করিয়ে বললাম, আরে পাগলি, তোমার জায়গা আমার পায়ে নয়, বুকে। অজু আছে তোমার? হ্যাঁ আছে। আমি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়ে বললাম, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো। আচ্ছা। সামিয়া ওয়াশরুমে যাওয়ার পরে আমি আমার ড্রেস চেঞ্জ করলাম। একটু পরে সামিয়া বের হলো। এরপরে দুজন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের পার্থিব জীবনের জন্য দোয়া করলাম। এরপরে সামিয়াকে কোলে নিয়ে বেডের একপাশে বসিয়ে দিয়ে আমি ওর পায়ের কাছে বসে পকেট থেকে নেকলেস বের করে সামিয়াকে বললাম, মনে আছে এই নেকলেসটির কথা? হ্যাঁ, এটা তো তুমি মিমের জন্য কিনেছিলে। আরে পাগলি, এটা তোমার জন্য কিনেছিলাম, কিন্তু সেদিন তোমাকে রাগানোর জন্য মিথ্যা বলেছিলাম। সামিয়া রেগে গিয়ে বলল, কি আমি সেদিন কত কষ্ট পেয়েছিলাম জানো? দাঁড়াও, আজকে দেখাচ্ছি মজা। এরপর সামিয়া আমাকে তার কাছে টেনে নিয়ে 4 চোট এক করে দিল। অতঃপর আমরা হারিয়ে গেলাম এক পবিত্র বন্ধনের মাধ্যমে ভালোবাসার অতল গভীরে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য। আবারও ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।